এবং সেই টিউনটি কোনটি যেটি এখন মাসুম প্লে করছে। একটু শুনুন। আপনারা হয়তো রাস্তাঘাটে বিভিন্ন সময় এই টিউনটি শুনে থাকবেন। আমার ভয়ের ঘটনায় পরে আসি। আগে একজন আমাদের ঘটনা পাঠিয়েছেন, তার ঘটনায় যাই। ঘটনাটা কতটুকু ভয়ের বলতে পারব না। তবে ঘটনাটা আ যার সাথে ঘটেছে সেই মানুষটি একেবারেই নতুন। আমরা এরকম কোনো মানুষের কাছ থেকে এখনো পর্যন্ত ঘটনা পেয়েছি বলে আমার মনে পড়ে না। চলুন চলে যাই সরাসরি ঘটনায়। যিনি ঘটনাটি পাঠিয়েছেন পুরোপুরি তার মতো করে বলছি। রাসেল ভাই সালাম নিবেন। আমি জানি আপনি সবসময় ভালো থাকেন এবং সবসময় ভালোর দলে। আমি ভূত এফএম এর একজন পুরাতন লিসেনার এবং কোনো এপিসোড আমার মিস যায় না। যাই হোক, ঘটনায় চলে যাই। ঘটনাটি প্রায় ১.৫ বছর আগের। আমি মাঝে, মাঝে যশোরের রেল স্টেশনে যেতাম। সেখানে ঘুরতে যেতাম। এমন এক শুক্রবারে বিকেলে যেয়ে দেখি স্টেশনে একটা মালগাড়ি দাঁড়িয়ে আছে। সেটি খুলনা থেকে ছেড়ে এসেছে। অনেকক্ষণ হাঁটার পর মালগাড়ির শেষ বগিতে দেখি একজন বসে আছে। অনেকে জানেন মালগাড়ির শেষ বগিতে মাস্টার থাকার একটা ছোট্ট বগি থাকে। ওনার কাছে যাওয়ার পর আমার পরিচয় দিয়ে বলি আমার বাড়ি জেলার বাড়ি চাঁদপুর। আগ্রহ খুঁজে পেয়ে অনেক আলাপ করলাম। এক পর্যায়ে আমি তাকে জিজ্ঞাসা করি, আপনার কোনো ভয়ের ঘটনা আছে কিনা? উত্তর না দিয়ে অন্য কথা বলছেন। আমি আবার জিজ্ঞেস করাতে উনি বললেন, বাদ দাও। তারপর অনেক অনুরোধ করি। এবার তিনি রাজি হলেন। খুব মনোযোগ দিয়ে শুনি। আমি ঘটনাটি তার ভাষায় বলছি। প্রায় ২ বছর আগে বেনাপোল থেকে সার নিয়ে রাত ১১টায় খুলনার উদ্দেশ্যে রওনা হই। সে রাতে আমার কলিগ ছুটিতে থাকায় আমি একাই দায়িত্বে থাকি। তারপর ট্রেন চলতে থাকে। আমি রেডিও শুনতে থাকি। একটা সময় ট্রেন মাঠের মধ্যে দিয়ে সারি, সারি গাছের পাশ দিয়ে যাচ্ছিল। আবহাওয়াটা ছিল গরম, তাই বাতাসে ভালোই লাগছিল। হঠাৎ বড় একটা বটগাছের পাশে দিয়ে যাওয়ার সময় কে যেন বগিতে খুব জোরে একটা শব্দ হলো। মনে হলো কেউ কিছু একটা করেছে। আমি পাশে যেয়ে লাইট মেরে দেখি কিছুই নাই। কিছুক্ষণ এদিক সেদিক লাইট মেরে না পাওয়ায় ভেতরে এসে দেখি যে রেডিওটা কোনো শব্দ করছে না। লাইট মারতেই বুঝি লাইটের আলোর তেজ খুব ক্ষীণ হয়ে আসছে। ভাবলাম ব্যাটারি শেষ, তাই এই অবস্থা। হালকা আলোয় কিছুটা অনুমান করে খুঁজতে থাকি। রেডিও কিন্তু পাচ্ছি না। কেমন জানি মনে ভয় জড়ো হতে থাকলো। এমন সময় পেছনে বাহিরে বিড়ালের ডাক শুনতে পেলাম। চলন্ত ট্রেনে বিড়াল আসবে কিভাবে? তারপর ভয় আরো বেড়ে গেল। অনেক সাহস নিয়ে একটু তাকিয়ে দেখি সেটি স্বাভাবিক বিড়ালের চেয়ে অনেক বড়। কি করব বুঝতে পারছিলাম না। মোবাইলটা বের করে ট্রেনের ড্রাইভারকে ফোন দেওয়ার জন্য বের করলাম মোবাইলটা। জানি ফোন দিয়ে কিছুই হবে না। কিন্তু অবাকই হলাম ফোন বন্ধ দেখে। এদিকে বিড়ালের ভয়ঙ্কর শব্দ আমাকে পাগল করে তুলছে। আচমকা দেখি জানালার বাইরে আমার রেডিও বাজছে। কি যেন সেটা ধরে চলন্ত ট্রেনের বাতাসে ভাসছে। রেডিও ছাড়া দেখতে পাচ্ছিলাম না কাউকে। রেডিওটি ভাসছে। মনে, মনে দোয়া পড়তে থাকি। আর কখন আলো দেখব সেটাই ভাবতে থাকি। সময় যেন স্থির হয়ে আছে। অনেক চেষ্টা করছিলাম নিজেকে স্বাভাবিক করতে। এবার অনেকগুলো বিড়ালের ডাক শুনতে পাচ্ছি। আমি ভয়ে বগির রুমের এক কোণায় জড়ো হয়ে বসে আছি। খুব জোরে কে যেন ট্রেনের বগিতে থাবা দিচ্ছে। বাইরে বিকট শব্দ হচ্ছে। অনেকগুলো পায়ের আওয়াজ শুনতে পাচ্ছি। বাইরের দিকে ঘাড় ঘোরাতেই চাঁদের হালকা আলোয় দেখি অনেকগুলো বিড়াল। আমার দিকে এগিয়ে আসছে সেগুলো। মুখ দিয়ে চিৎকার বের হয় না। বড় একটা বিড়াল আমার সামনে এসে চিৎকার করছে। আমি উঠে দাঁড়াতে চাচ্ছি কিন্তু পারছি না। অনুভব করি আমার গায়ে লোমশ হাতের ছোঁয়া। আবার ঘাড় সোজা করতে দেখি শুধু দাঁতের পাটি আর চুল ছাড়া কিছুই নেই। এমন একটি সাদা কালো ছায়ার মতো। আনমনা হয়ে সে হাত আমি ধরে ফেলি। সাথে, সাথে প্রচণ্ড জোরে একটা চড় আমার গালে অনুভব করি। আমি জ্ঞান হারাই। এরপর আমার কিছু মনে নেই। যখন জ্ঞান ফেরে তখন দেখি নোয়াপাড়া স্টেশনের লোকেরা আমার মাথায় পানি ঢালছে। আমার বাম কানে এখনো আমি কম শুনি। আর রেডিও, মোবাইল, লাইট কিছুই খুঁজে পাইনি। এরপর থেকে আর রাতে একা ডিউটি করিনি। তবে সেই জায়গা দিয়ে দিনেও ট্রেনে গেলে এখনো ভয় লাগে।
এই ছিল ঘটনা এবং ঘটনা যদি ভালো লাগে তাহলে আ তিনি বলেছেন যে তিনি আরো ঘটনা শোনাবেন এবং তাকে কল করেও এখানে আনা সম্ভব। আমরা আশা করছি যে কোনো একদিন সত্যি, সত্যিই তিনি আমাদের এখানে এসে উপস্থিত হবেন এবং তার বাকি ঘটনাগুলো আমাদের শোনাবেন। যাই হোক এই তো ছিল ঘটনা এবং আজকের এই এপিসোডটি আমি সাধারণত এরকম হয় না যে কখনো বলি যে হ্যাঁ, শুরুতেই বলে ফেলি যে হ্যাঁ, আজকের এপিসোডটি ভালো হবে। আমি আজকে মোটামুটি একরকম নিশ্চিত যে আজকের এপিসোডটি ভালো হবে। কারণ আমি আজকে প্রতিদিনের মতো আজকেও আ ঘটনা শুনছিলাম এবং ঘটনা শোনার পরে হঠাৎ করে আমি ফিল করলাম আমি জাস্ট ওয়াশরুমে গিয়েছিলাম এবং ওয়াশরুমে ফিল করলাম যে আমার পেছনে আমি আয়নার দিকে তাকাতে সাহস পাইনি। আমার মনে হচ্ছে যে আমি কিছু দেখিনি। সুতরাং আপনাদের ভয় হয়তো লাগবে না। কিন্তু জিনিসটা পুরোপুরি আমি অনুভব করেছি। আমার মনে হচ্ছিল যে জাস্ট আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে এবং এই মুহূর্তে হয়তো আমার কাঁধে কেউ হাত দেবে। আমি পেছনে ঘুরে তাকিয়েও দেখিনি এবং তাকিয়ে দেখলে আসলে কিছু দেখতে পেতাম কিনা তাও জানি না। কিন্তু আমার এই ঘটনাগুলো শোনার পরে এরকম একটা অনুভূতি হয়েছিল। এবং আজকে যে ঘটনাগুলো আপনারা কিছুক্ষণ পরেই শুনবেন, সেই ঘটনা শোনার পরে কিছুক্ষণ আগের এটা ঘটনা জাস্ট কিছুক্ষণ আগে ঘটেছে। এবং আমার মনে হচ্ছিল যে আমার পেছনে সত্যিই কেউ দাঁড়িয়ে আছে। এই মুহূর্তে ঘুরলেই কাউকে দেখতে পাবো। কখন আমরা ভয় পাই। যখন আমরা ঘাড় ঘুরিয়ে যখন সেদিকে তাকাবো এবং তাকিয়ে দেখবো যে অপরিচিত কেউ যাকে আমি কখনো চিনি না এবং যে কোনোভাবেই এখানে যার থাকার কথা ছিল না, সে যদি এসে উপস্থিত হয়। আমি জানি না যে আজকের এই ঘটনা শোনার পরে আপনাদের কারো এরকম হবে কিনা এবং আপনারাও কেউ আবারও মানে ঘরের মাঝখানে বা সিঁড়িতে উঠে বা ওয়াশরুমে গিয়ে এরকম কোনো কিছু ফিল করবেন কিনা I don't know বাট আমি প্রচন্ড ভয় পেয়েছি জাস্ট একটু আগেই। এবং এটা অনেকদিন পর আমার সাথে হলো। আমি জাস্ট পেছনে না তাকিয়ে চুপচাপ চলে এসেছি এবং মানে আমি জানি না যে এটা কিভাবে ব্যাখ্যা করব। ভয়ের কতটা মাত্রা হতে পারে আ এটা আপনারা হয়তো নিজেরা যদি কোনদিন ফিল না করেন তাহলে বুঝতে পারবেন না। যাই হোক আমরা কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাবো এবং যদি আপনাদের এই ঘটনাগুলো শোনার পরে আপনাদের মধ্যেও এরকম কোনো ফিলিং তৈরি হয় তাহলে অবশ্যই আমাদের জানাবেন। আমি বলি সবসময় যে আমাদের এখানে মাঝে, মাঝে আছে আলিফ এবং আ সে চমৎকার ঘটনা বলেন এবং তিনি এবং বিভিন্ন জায়গা থেকে সে ঘটনা কালেক্ট করেন। তার নিজের জীবনেও অনেক ঘটনা ঘটেছে। তো আমি আলিফকে ১ম এ বলব যে তার ঘটনাটা সবার সাথে শেয়ার করার জন্য। থ্যাংক ইউ রাসেল ভাই। আসসালামু আলাইকুম লিসেনার। এডি সার্ভারের সকল প্লেয়ার সিএসএস প্লেয়ারদেরকে ধন্যবাদ জানাতে চাচ্ছি। অনেকেই শুনছে আজকের ভূত এফএম। থ্যাংক ইউ সো মাচ। রাসেল ভাই চলে যাই আমার ঘটনায়। জি। যে ডোমটার ঘটনা লাস্ট বার এসে বলেছিলাম তার সাথে আমি আবার কানেক্ট করি এবং অনেক জোরাজুরি করেছি ভূত এফএম নিয়ে আসবার জন্য, বাট তিনি আসেননি আমার সাথে। তারই আরেকটি ঘটনা, প্রিকুয়েল বলতে পারেন, সেটিই বলছি। তো 12 বছর আগে চলে যাই। 12 বছর আগে তিনি ভোলা জেলায় কোনো একটা থানার আন্ডারে কাজ করতেন। তো যেহেতু তার গ্রামের বাড়ি পটুয়াখালী, তো ভোলা জেলায় গিয়ে সেখানে নরমাল একটা বাসায় সে লজিং নেয় আরকি থাকার জন্য। তার সাথে মানে ওই বাড়িওয়ালার কথা হয়। বাড়িটার ধরনটা এরকম যে ৪ টা ঘর, ৪ কোণা। পেছনে একটু সামনে গেলেই একটা শ্মশান ঘাট আছে। তো এগুলি উনি এত কিছু খেয়াল করেননি। বাড়িওয়ালার সাথে কনট্যাক্ট হয়, ওকে সে ৩ মাসের জন্য এখানে থাকবেন। ১ম এ ৩ মাস, পরে যদি সে থাকতে চায় সে টাইম বাড়ায় থাকতে পারবে। তো সে নরমালি তার মানে সবকিছু গোছগাছ করে ৩ দিন পর তার কাজে যায়। কাজে যাওয়ার পরে আরেকটি কথা বলে রাখি, তার সাথে আরেকজন ছেলে থাকতো। ছেলেটা একটু হুজুর ধরনের এবং সে এইচএসসি পরীক্ষা দিচ্ছে। যেহেতু এইচএসসি পরীক্ষা দিচ্ছে, তাহলে একটা এরিয়া থেকে আরেকটা এরিয়াতে কোনো এইচএসসি পরীক্ষার্থী থাকলে তারা ওই জায়গা একটু দূর হলে ওই জায়গায় লজিং নেয় যে এখানে থেকে পরীক্ষা দিবে। তো ওই ছেলেটা তার সাথে আছে। তো সে ওই জায়গা থেকে নরমালি গিয়ে তার কাজের জায়গায় যায় এবং শুনতে পায় যে একটি ডেড বডি এসছে এবং তাকে বলা হয় যে ডেড বডিটা কালকে তোমাকে দেওয়া হবে এবং কালকেই ডেড বডিটা তোমার প্রসেস করতে হবে। কখন আসবে? মাগরিবের ওয়াক্তে আসবে। ঠিক আছে, মাগরিবের ওয়াক্তে আমি থাকবো। সব ধরনের মানে গভর্নমেন্টের প্রসিডিউর কমপ্লিট করবার পর সে ডেড বডিটার কাছে যায় পোস্টমর্টেম রুমে। যাবার পরে যখন সাদা কাপড়টি সরানোর পরে উনি যেভাবে বললেন ডেড বডিটা দেখতে এরকম ছিল। তো বডিটার বুকে ৪-৫টা ভার্টিক্যাল কোপের দাগ। যেহেতু এটা মার্ডার কেস, অনেকগুলো কোপের দাগ এবং আমাদের যে গলাটা অর্ধেক কাটা, মানে আমাদের যে মাথাটা পিছনে ফ্লেক্স ডাউন করা, মানে আপনি যদি দাঁড়া করেন মাথাটা পিছনে হেলে পড়বে, এভাবে কাটা।
আর বডির মানে ডেড বডিতে আসার মানে ডেড বডিটা আসছে কবজি ছাড়া, কবজি ছিল না। তো তার নর্মাল প্রসিডিউর কমপ্লিট করে সে স্পেসিমেন কালেক্ট করে, স্পেসিমেন আইসোলেট করে সে তার বাড়ি চলে যায়। তো বাড়ি যেতে যেতে 12টা, সাড়ে 11টা 12টা বাজে। তো সে নর্মালি ডেড বডিটার কাজ করবার শেষ করার পরে নর্মালি বাড়িতে যে গোসল করে, গোসল করে সে একটা ঘুম দেয়। তো সে বললেও যে আমি বাড়িতে যাওয়ার পরে লুঙ্গি নিয়ে ঘাটে যাই, এবং ওখানে ঘাটটা ছিল ঘাটলা নাই, মানে ওই যে সিঁড়ি নাই, পুকুরের সিঁড়ি নাই, এটা বাঁশ দিয়ে ব্যবস্থা করা আছে যাতে লোকজন গোসল করতে পারে, মানে কাপড় চোপড় কাচতে পারে আর কি। তো সে নর্মালি গোসল করে এসে বাড়িতে শুয়ে পড়লো এবং শোয়া অবস্থায় দেখলো যে ওই যে ছেলেটা সে পড়াশোনা করছে, যেহেতু তার এইচএসসি এক্সাম, সে পড়াশোনা করছে। সে তার মতো ঘুমিয়ে যায়। গভীর রাত, প্রচন্ড জোরে একটা সাউন্ড আসে, এবং একটা মানুষ যদি ঘুমানো থাকে, হঠাৎ করে যদি আপনি ডাক দেন দেখবেন আচমকা হয়ে ওঠে। সেই আচমকা শব্দটা শুনে সে আচমকা হয়ে উঠে দৌড়িয়ে গেল, কিরে, ও মানে উঠে গেল। উঠার পরে দেখলো যে আশেপাশে কেউ নাই, মানে যে ছেলেটা থাকার কথা সেও নাই। বাতি জ্বালালো, বাতি জ্বালানোর পরে দেখলো কেউ নাই, দৌড়ে গেল, গিয়ে দেখলো, মানে সে ডিসিশন এসে যে ওরই কোনো একটা সমস্যা হতে পারে। সে গিয়ে দেখলো যে পুকুর ঘাটের কাছেই ছেলেটা পড়ে আছে, সেন্সলেস অবস্থায় পড়ে আছে। ছেলেটাকে নিল, সে কোলে কোনোভাবে নিল, উঠানোর পরে ঘরে নিয়ে আসলো এবং ফজরের আজানের পর্যন্ত তাকে নর্মাল করবার চেষ্টা করলো। ছেলেটা যখন নর্মাল হলো, প্রথম প্রথম কিছুই বলতে যাচ্ছিল না, পরে যখন যেটা বললো তা তার লোম দাঁড়ানোর মতো অবস্থা। সে শুনলো ঘটনাটা, বলল যে তুমি কি দেখছো, তুমি সেন্সলেস অবস্থায় কেন পড়েছিলা? বলে আঙ্কেল, আমি যখন পুকুর ঘাটে গোসল মানে অজু করছিলাম, আমি তাহাজ্জুদের নামাজ পড়বো, অজু করতে যাওয়ার পরে আমাকে ধাক্কা দিয়ে কে যেন পুকুরের মাঝখানে ফেলে দিল এবং আমাকে ছুঁড়ে ফেললো, এরকম অবস্থা। আমি কোনো মতে সাঁতরে কর্নারে আসতেই আবার একটা ধাক্কা খেলাম, এবং আল্লাহর নাম নিয়ে কোনোভাবে আমি পুকুরের কাছ মানে পাড়ে যেতেই একটু কষ্ট করে উপরে উঠতেই 3জন লোক দেখি। সেই 3জন লোকের 2জনকে আমি ঠিক মতো দেখতে পারিনি, আরেকজনকে আমি দেখি তার বুকের মধ্যে অনেকগুলা কোপের দাগ, এবং দাগগুলো জল জল করছে। আর যে মাথাটা, সেটা পিছনের দিকে মানে পিছনের দিকে পড়া, গলা কাটা, পিছনের দিকে মাথাটা পড়া, আর হাতের মধ্যে কোনো কবজি নাই। আমার কাছে তেড়ে আসছে, আমাকে ধরবে এরকম অবস্থা, এবং বলে মানে ধরে সে মনে হচ্ছে যে মানে আমাকে ধরে আর যেতে দিবে না। আমি ওইটা দেখেই, আমি আঙ্কেল ওটা দেখেই পড়ে যাই। সে তখন এটা তার শুনে, মানে বর্ণটা একদম যেভাবে লাশটা কেটেছিল কেটেছিল সে ওরকম ওই ডেড এক্স্যাক্টলি বডির ওরকম, মতো। হ্যাঁ। ওকে। এবং ওটা শোনার পরে ওনার জ ড্রপ হওয়া অবস্থা। আজকে তো আমি ডেড বডিটা কাটলাম, তাহলে আজকে এই জিনিসটা ও কিভাবে দেখলো? ও তো আমার সাথে ছিল না। উনি খুবই চিন্তায় পড়ে গেলেন যে এরকম ঘটনা তো, মানে ওইটাই তার লাইফে ফার্স্ট এরকম ঘটনা ঘটেছে, যে এরকম তো হওয়ার কথা না। আমি তো মানে কখনো চিন্তা করিনি যে আমি যে জিনিসটা করব বাসায় সেই জিনিসটাই একদম আমাকে মানে ওইটার পুরো একটা ডিসক্রাইব করবে, সেম সেম জিনিসটা। তো সে খুবই চিন্তায় পড়ে 3 দিন পরে মানে তার নর্মাল কাজে যায়, মানে নর্মাল কাজে যেটা সে করে সেটা করলো, এবং 3 দিন পর আবার তাকে ডাক আসলো, একটা ডেড বডি এসছে। সে বলল ঠিক আছে, ডেড বডিটা দিয়ে যাও, এবং সব প্রসিজিওর কমপ্লিট করবার পরে পোস্টমর্টেম যখন করে তখন দেখলো, এবং আগেই বলে রাখি ডেড বডিটার ধরন এরকম যে একটা সুইসাইড কেস। ডেড বডিটা 4তলার উপর থেকে একটা মেয়ে সুইসাইড করে, এবং করে তো করে নিচে রড ছিল রাখা, আর কিছু রড খাড়া খাড়া ছিল। তো মাথাটা রডের উপরে পড়ে বলে ব্রেনটা আলাদা হয়ে যায়, বের হয়ে যায়। তো ওনার নর্মালি এরকম মানে কাজ আসে যে ব্রেনটাও কাটতে হবে, মানে ব্রেনটাও বের করতে হবে। তো ওই দিন ব্রেন মানে মাথার অবস্থা যে বিচ্ছিন্ন অবস্থা ছিল আর কি, থ্যাতলানো অবস্থা, বডিটা থ্যাতলানো। তো সে বডির কাজ করে, স্পেসিমেন আলাদা করে তার কাজ শেষ করে বাড়ি যায়। বাড়ি যাওয়ার পর ঠিক নর্মালি যেভাবে সে গোসল করে ঠিক সেভাবেই গোসল করে সে বাড়ি গেল, এবং দেখলো যে ছেলেটাও পড়াশোনা শেষ করে পুকুর ঘাটের দিকে যাচ্ছে। তো সে জিনিসটা লক্ষ্য করলো যে সে আসলো আর পুকুর ঘাটে যাচ্ছে ছেলেটা, এবং কিছু না বলে সে বললো, ঠিক আছে যাও, আমি শুয়ে পড়লাম। সে রাতের বেলা খাওয়া দাওয়া শেষ করে শুয়ে পড়ে, এবং ঘুম আসেনি তার তখন। কিছুক্ষণের মধ্যে আবার সেই সাউন্ড, সেই বিকট আওয়াজ। সে দৌড়ে যায়
এবং যেহেতু আগের বার সে এরকম একটা ইনসিডেন্টের সম্মুখীন হয়েছে, তো সে মনে করছে এবারও হয়তোবা একই জিনিস হতে পারে। ঠিক তাই রাসেল ভাই আমি বলেছি যে সে মানে ওই লোকটাকে নিয়ে বাসায় নিয়ে যায়, ছেলেটাকে নিয়ে নর্মাল করে এবং তার কাছ থেকে ঠিক সেই ডেসক্রাইব পায় যেটা সে আগের বার পেয়েছিল। জিজ্ঞেস করে কি হয়েছে তোমার? বলে আঙ্কেল এবার তো আমি আরো একটা ভয়ঙ্কর জিনিস দেখলাম। কি দেখছো তুমি? বলে আমি দেখলাম যে আমার সামনে একজন মেয়ে দাঁড়িয়ে আছে এবং তার বডিটা থ্যাতলানো। আমার মানে মাথা থেকে ব্রেনটা, মানে মাথা থেকে মাথার উপরে কোনো চুল নাই, কিছু নাই, মাথাটা খোলা। এবং সেটা সে আবারও মিলানোর চেষ্টা করে যে এবং একই ব্যাপার। একই ব্যাপার, যে ডেড বডিটা সে কেটেছে, যে ডেড বডি সে পোস্টমর্টেম করেছে, সেটারই আবারও একই জিনিস তাকে ওই ছেলেটার কাছ থেকে শুনতে হচ্ছে। সপ্তাহখানেক সে খুবই মানে আসলে কি বলবো এটাকে, খুবই মানে চিন্তা দিশেহারা হয়ে যাচ্ছে যে আমি যে প্রফেশনটা করছি, মানে কাজ করছি, সেটাই কি আমার এখন বিপদ হয়ে দাঁড়ালো নাকি? বা মানে তার খুবই মানে আশ্চর্য লাগছে যে একটা মানে একটা ঘটনা ঘটছে, মানে আমি কাজ করছি সেটাই বাসায় এসে একজনের কাছ থেকে শুনছি। যেহেতু সে যে কাজটা করে সেটা এমনিতেও একটু ভয়ের, তার হয়তো ভয় লাগে না, কিন্তু সে যখন আরেকজনের কাছ থেকে ব্যাপারটা শুনছে, সেটা জানার পর হয়তো ভয় পাওয়ার কথা। এবার মাস দুয়েক পরের ঘটনা। তিনি তার এর মাঝে সে অনেক ডেড বডির কাজ করেছে, বাট ওরকম কিছু হয়নি। হঠাৎ একদিন বাসায় আসলো, বিকেলবেলা মাগরিবের আগে বাসায় আসলো। এসে দেখলো মানে যেটা দেখার জন্য হয়তো তিনি কখনো ওয়েট করেনি, যে ছেলেটা তার সাথে থাকে সেই ছেলেটারই 2 ভাগ হওয়া বডিটা বেডের উপরে পড়ে আছে। ও মাই গড! মানে যিনি লজিং থাকেন যারা একসঙ্গে ২ জন, একসাথে 2 জন। ওই যে ছেলেটা তার সাথে থাকতো, হুজুর ছেলেটার যে বডি, বারবার ভয় পেত আরকি। হ্যাঁ, সেই অর্ধেক তার বডি, আমাদের মেডিকেল টার্মে গ্রয়েন বলি একটু পরে, অর্ধেক তার মানে ভাগ করা, কোমর কোমর থেকে থেকে ভাগ করা, ভাগ করা। মানে কোমর থেকে উপরের অংশটা আর নিচের অংশটা আলাদা, আলাদা করা। আলাদা করা। এবং সেটা দেখে সে দরজা ধরে পড়ে যায় এবং ওই ডেড বডি মানে ওই ছেলেটাকে টাচ করবার আগে সে বাড়ির লোকজনকে ডাক দেওয়ার জন্য দৌড়ে পালায় এবং সে ওই আশেপাশে যেসব ঘর বাড়ির লোকজন ছিল তাদেরকে ডাকে, বলে প্লিজ আসেন আমার সাথে যে ছেলেটা থাকে, সে ছেলেটা মানে সেই ছেলেটা কিভাবে মানে ছেলেটা মারা গেছে, সে ছেলেটা মানে পড়ে আছে, তার লাশ পড়ে আছে আমার রুমে। সে লোকজন নিয়ে আসে, লোকজন তো জানে না তার সাথে যে একজন লজিং থাকে, কিন্তু সে যখন বাড়িওয়ালার কাছে গেল, বাড়িওয়ালাকে বললো যে চলেন চলেন তাড়াতাড়ি, আমার সাথে যে লজিং মানে আছে ছেলেটা, ও পড়ে আছে ঘরের ভিতরে, তাড়াতাড়ি আসেন। তো মজার বিষয় রাসেল ভাই, বাড়িওয়ালা বলে কোন লজিং? সে বলে আমার সাথে যে ছেলে থাকতো, ওই যে হুজুর ছেলেটা, ও তো আমার সাথে থাকতো, তাড়াতাড়ি চলেন, ওর ওই রক্ত বেরোচ্ছে বডি থেকে। বলে কোন ছেলেটা? রুমে তো আপনি একা থাকতেন। সে খুবই ভয় পেয়ে যায়, বলে না আপনি আসেন, আপনি দেখেন, দেখে যান। 50-60 জন লোক নিয়ে সে যখন ঘরের ভেতরে যায়, কিছুই দেখে না, তার মানে সে একাই থাকতো এবং একাই থাকতো। সে যে ছেলেটা প্রতিবার ভয় পেত এবং যার সাথে সে মনে করতো যে এতদিন ধরে লজিং এ একসঙ্গে আছে, সে কেউই না, সেরকম কোনো সেরকম অস্তিত্বই কোনো ছিল না। অবস্থায় ও মানে কোনো অস্তিত্বই পাচ্ছে না। ইভেন যে ছেলেটা টেবিলে পড়াশোনা করতো, যে আমি নিজে শুনে নিজে ভয় পেয়ে যাই রাসেল ভাই। হ্যাঁ, আমি সেটাই বললাম যে আজকে অনেককে বলছিলাম যে ঘটনা শোনার পরে আমার যেটা হতো যে আমি নিজে একা মুভ করতে ভয় পাচ্ছিলাম। মানে এটা খুব রেয়ার, মানে যে এরকম ধরনের ভয় পাবো বা এরকম কিছু। আমি জানি না যারা শুনছেন তারা কেমন লাগছে তাদের কাছে যে দীর্ঘদিন ধরে আপনারা হয়তো অনেকে এরকম আ মেসে থাকেন, অনেকে হয়তো হোস্টেলে থাকেন। অনেকে হয়তো মানে এরকম হয় যে আমি যে বাড়িতে থাকি, হুম, হুম, বাড়িতে হয়তো আমি একা একটা বাসায় থাকতাম। আমার সঙ্গে একটা বন্ধু এসে থাকে সেটাই, বা কোনো একটা পরিচিত কেউ এসে থাকে বা ক্লাসমেট। ক্লাসমেট, হ্যাঁ। হ্যাঁ, কিন্তু তার হয়তো আসলে কোনো অস্তিত্বই নাই। মানে এটা এটা ভাবা যায় না আসলে। সেটাই, আপনার পাশে একজন আছে, সে কি আদৌ আছে কিনা? হুম। সেটাই তো অনেক সময় না, মানে আমার কাছে এটাই খুব কোয়েশ্চেন হয়ে দাঁড়ায়। অবাক লেগেছে যে ভদ্রলোক এতদিন পর্যন্ত বুঝতেই পারেনি এত কিছু মানে আ আ প্রতিবার একজন মানে তিনি যা লাশ কাটছেন, যে সমস্ত লাশ নিয়ে তিনি কাজ করছেন, বাসায় এসে দেখা যাচ্ছে যে তার সাথে লজিং এ থাকে যে ছেলেটা, সেই ছেলেটা সেই রকমই লাশ বা সেরকমই কিছু একটা দ্বারা ভয় পাচ্ছে। সেটাই, এবং একটা সময় যখন দেখলেন যে সেই ছেলেটির দ্বিখণ্ডিত লাশ, কোমর থেকে উপরের অংশ আলাদা আর করা। পায়ের অংশটা আলাদা করা। তারপরে সবাইকে ডাক দিয়ে জানা গেল যে সেরকম কোনো ছেলেই তার সঙ্গে থাকে না। হ্যাঁ, তো আপনার সবাই এসে ঘরের মধ্যে দেখলো কোথায়? কিছুই তো নাই। ইভেন যে ছেলেটা যে পড়াশোনা করতো, ওর এইচএসসি এক্সাম চলছিল। ও বলেছে যে আমার ইন্টারমিডিয়েট পরীক্ষা চলে। ছেলেটার বই, খাতা সব টেবিলে সাজানো থাকতো। কিন্তু ঘরে এসে দেখে এগুলো কিছুই নাই। টেবিলও নাই। খালি ২ টা খাট, আলমিরা আর
কাপড় রাখার একটা জায়গা আছে। আলেক্স, হতে পারে এটা হ্যালুসিনেশন, হতে পারে যে হতে পারে। হ্যাঁ, মানে পুরোপুরি জিনিসটা হয়তো কল্পনার। কিন্তু মানে ভদ্রলোক যে ভয় পেয়েছিলেন, এটা যদি আমরা যদি কল্পনাতেও যদি এরকম কোনো কিছু দেখে থাকি বা এরকম কোনো এক্সপেরিয়েন্স করে থাকি, তাহলে তার মানে কোন লেভেলের ভয় মানে পাবো আমরা? মানে মানে কল্পনারও বাইরে অ্যাকচুয়ালি। মানে এটা তো আমি বলি রাসেল ভাই, তো সে খুবই ভয় পায় এবং তো এমনিতেই সে একটু আপনার মানে কষ্টে ভুগছে, চিন্তায় ভুগছে। আমার প্রফেশনে এরকম সমস্যা। সে যখন ওই ছেলেটার লাশ দেখলো, এতদিন একসাথে ছিল। ১ম এ একটা মানে একটা ধাক্কা লাগলো। ওই ছেলেটা মারা গেছে। যখন লোকজন নিয়ে আসলো, ছেলেটাই নাই। তখন তার কেমন লাগবে? মানে তখন তার কি অবস্থা? সে খুবই মানে তার কাজ করতে পারছে না এবং সে কয়েকদিন যায়নি। আমি বলেছিলাম যে বলি, এটা আমার মিস হয়ে গেছে। মাঝখান দিয়ে যখন ছেলেরা ভয় পাচ্ছিল তখন এই এলাকারই একজন বুজুর্গ, সে খুবই ধার্মিক একজন মানুষ এবং সে এই জিনিসগুলো খুবই ভালো ডিল করত। তার কাছ থেকে সে একটা পানি পড়া এনে দেয় ছেলেটাকে এবং ছেলেটা সে পানি পড়া তার সামনে খায়। সে তার কাছে আবার যায়। বলে, হুজুর, আমি তো এই ঘটনার সম্মুখীন হলাম। আমার জন্য কি করা যায়? তখন সে হুজুর বলে, তোমার সাথে যা হয়েছে তা অ্যাকচুয়ালি কল্পনার বাইরে। তোমার সাথে যে ছেলেটা ছিল, সে ছেলেটা আসলে কোনো মানুষ ছিল না। তোমার সাথে যে ছেলেটা ছিল, তার কোনো অস্তিত্ব তুমি খুঁজে পাবা না। বলে যে, এটা কি সত্যি আমি তার অস্তিত্ব খুঁজে পাবো না? আমার বিশ্বাস হয় না। সে খুব কান্না করছে, ইমোশনাল হয়ে গেছে যে ছেলেটা তার সাথে থাকতো, একসাথে খেত, একই মানে পাশাপাশি বসে একসাথে খেত। ছেলেটা এখন নাই এবং ছেলেটা আসলে অস্তিত্বই নাই। তো পুরো নরমাল হতে তার ১ মাস সময় লাগলো। ১ মাস পরে আবারও তার কল আসলো। এবং পুলিশ স্টেশনে বলল যে আপনি চলে আসেন, একটা ডেড বডি এসছে, ডেড বডিটা অনেক দূর থেকে পাওয়া গেছে, বাট আমাদের এরিয়ারই একটা ডেড বডি। বলে কি, আচ্ছা ঠিক আছে আপনি রাখেন, কারণ তাকে তো জীবিকা নির্বাহ করতে হবে, হুম, হুম। তাকে তো বাঁচতে হবে, তার বাচ্চা আছে, তার বউ আছে। সে ডেড বডিটার রুমে দেখে, উঁকি মেরে দেখে যে ডেড বডি চলে এসছে। তার নর্মাল প্রসিডিউর শেষ করে ডেড বডিটার কাছে যায়। নর্মালি যে সাদা কাপড় দিয়ে ঢাকা থাকে, ঢাকা থাকা অবস্থায় সেই ডেড বডিটা খোলে। খোলার পরে ওখানে সে আবার পড়ে যায়। এটা হচ্ছে সেই ছেলেটার ডেড বডি, যে ছেলেটাকে সে দেখেছিল তার রুমে। এবং সে ছেলেটা এখন আসলেই মৃত। আসলেই মৃত। এবং সেই ছেলেটার ডেড বডি খোলা মানে মানে ডেড বডিটার কাপড়টা সরানোর পরে দেখে যে দ্বিখণ্ডিত সেই লাশ, যেভাবে সে ঠিক দেখেছিল সেরকম। এবং একটু ডিফারেন্ট হচ্ছে, ছেলেটার আপনার মাথা ছিল না। মাথাটা আলাদা এসছে। বডিটার সাথে ওইখানে একটা ভাগ, মাথাটাও সাথে এসছে, কিন্তু মাথাটা আলাদা ছিল, বডির সাথে অ্যাটাচ ছিল না। এটার পরে তিনি তার কাজ কমপ্লিট করে, যেহেতু করার কথা। কাজ কমপ্লিট করার পর জানতে পারে যে ১ মাইল দূরে, ওই বাড়ির যে বাড়িতে সে থাকে ১ মাইল দূরে এই ছেলেটার মানে বাড়ি ছিল। সেখান থেকে লাস্ট ডেড বডিটা এখানে আসে এবং পরে সে হুজুরের কাছে, সেই বুজুর্গ মানুষটার কাছে যায় এবং যে জানতে পারে যে আসলে ঘটনাটা কি। ঘটনাটা হচ্ছে, সে একটু মানে নামাজ থেকে দূরে থাকতো। তাকে নামাজে নিয়ে আসার জন্য একটা জিন কাজ করে থাকে। তাকে বলে যে তুমি নামাজ পড়ে এসে এই জিনিসটা বোঝানোর জন্য যে তুমি যা করছো ভুলে যাও না, নামাজ পড়ো। এবং যে জিনটা কাজ করেছে তার পেছনে যে ভয় দেখিয়েছিল তাকে, তাকে সেই জিনটা একটা ভালো জিন, নামাজি জিন ছিল। বলেছিলাম একটা হুজুর ছেলে, যে ছেলেটা আসছে, ছেলেটাও যে ডেড বডিটা আছে সেটাও একজন হুজুর। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা একটা চমৎকার ঘটনা শুনলাম এবং আমরা এরকম ঘটনা আরো বেশ কিছু আছে আজকে আমাদের সাথে, এবং আমরা সেজন্যই বলছিলাম যে আমি খুব কম দিনই এভাবে বলি যে হ্যাঁ, আজকের এপিসোডটা দারুণ হবে। বাট আমি আজকে বলছি যে আসলে অলরেডি আমি দেখতে পাচ্ছি যে অনেকে এসএমএস করেছেন এবং অনেকে আমার সাথে একমত হবেন যে হ্যাঁ, ভালো লাগছে। আমাদেরকে মিলন এসএমএস করেছেন এবং তিনি বলছেন যে ভূত এফএম শুনছি, ভয় পাচ্ছি। মাহি লিখেছেন যে আজকে ভূত এফএম এর স্টার্টিংটা জোস হয়েছে। আল মামুন আমাদের এসএমএস করেছেন এবং বলছেন, রাসেল ভাই ৩ জন লাইট নিভিয়ে ভূত এফএম শুনছি। আমি জানি না যে এখন পর্যন্ত আপনারা লাইট নিভিয়েই আছেন কিনা, নাকি জ্বালিয়ে দিয়েছেন। আমি প্রচন্ড ভয় পেয়েছিলাম এই ঘটনাটা শুনে। মাসুদ পারভেজ আমাদের চট্টগ্রাম থেকে লিখেছেন যে আজকের স্টোরিগুলো হরিবল এবং খুব ভালো লাগছে, এবং তিনি মাসুম ভাইকে থ্যাঙ্কস জানিয়েছেন। রায়হান আমাদের বরিশাল থেকে এসএমএস করেছেন এবং তিনি বলছেন যে আজকের ফার্স্ট এবং সেকেন্ড কাহিনীটা অসম, খুব ভয় পেয়েছি। বৃষ্টি আমাকে লিখেছেন যে একটা এসএমএস কি কখনো পড়বেন না ভাইয়া? আমি আপনার
এসএমএস পড়ে ফেলছি এবং তিনি বলছেন যে ভূত এফএম তার সবচেয়ে প্রিয় একটা অনুষ্ঠান এবং আজকের কাহিনীগুলো তার কাছে দারুণ লাগছে। কবির লিখেছেন যে, "রাসেল ভাই আজকে আমি এই ভূত এফএম প্রতিদিন শুনি। আমার খুব ভালো লাগে।" রনি চট্টগ্রাম থেকে লিখেছেন যে, "মাসুম ভাইয়ের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ভয়ানক লাগছে।" মাইশা আমাদের মিরপুর থেকে লিখেছেন যে, "ভাইয়া আমি জানি না আমার এসএমএস পড়বে কিনা। বাট পড়লে খুব খুশি হব। আমি ভূত এফএম নিয়মিত শুনি। খুব ভালো লাগছে। মাঝে, মাঝে ভয়ও লাগছে।" প্রিয়ন্তী আমাকে এসএমএস করেছেন এবং বলেছেন, "রাসেল ভাই দারুণ স্টোরি এবং খুব ভয় পেয়েছি।" হাসান লক্ষ্মীপুর থেকে আমাদের এসএমএস করেছেন এবং তিনি বলেছেন যে তিনি প্রতিদিনই আচ্ছা তিনি বলছেন যে তিনি প্রতিদিন ঘটনা লেখেন। আচ্ছা আমি ঠিক বুঝলাম না এবং লিখছেন যে "both of them very nice." আচ্ছা শামসেদ আমাদের এসএমএস করেছেন উত্তরা থেকে যে এই ঘটনাটা অনেক ভয়ের ছিল। আমার লোম দাঁড়িয়ে গেছে। রুমন আমাদের এসএমএস করেছেন বলছে, "অনেক ভালো একটা ঘটনা, অসম এবং ভয়ে তার হাত-পা কাঁপছে।" ধ্রুব লিখেছেন, "ভাই মাত্র যে ঘটনাটা বলা হলো, সেই ঘটনাটা চরম লেগেছে।" এরকম আরো কিছু ঘটনা রয়েছে। আমরা একটা ছোট্ট ব্রেকে যাবো। আর এর মাঝখানে আপনারা যারা এসএমএস পাঠিয়েছেন তারা মোবাইলে মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আপনারা যদি দারুণ ঘটনা পাঠান তাহলে সেই ঘটনা আপনাদের সামনে নিয়ে আসতে আমাদের কোনো বাধা নেই। সুতরাং আপনাদের জীবনের সেরা ঘটনাগুলো আমাদের কাছে পাঠিয়ে দিন। আমরা চাই যে অনেকের কাছে অনেক ভালো ঘটনা আছে শুনতে পাই। অনেকে শেয়ার করব, করছি এরকম করে করেন না। কিন্তু আমি অনুরোধ করব যে আপনাদের কাছে যাদের কাছে ঘটনাগুলো আছে, ভালো ঘটনাগুলো সেগুলো সবার সাথে শেয়ার করুন এবং আমাদের ইমেইল অ্যাড্রেস তো জানেনই ভূতএফএম@radiofurti.fm এটা আমাদের ইমেইল অ্যাড্রেস। এখানে নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনের সেরা ঘটনাটি পাঠিয়ে দিন এবং শুরুতেই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি এসে শোনাতে চান নাকি আপনি চান যে আমি ঘটনাটা পড়ে শোনাই। যাই হোক, ছোট্ট একটা ব্রেকের পর আবারও ফিরে আসছি। আমাদের সাথেই থাকুন। Stay tuned to Radio Furti and don't stop the Furti. My Airtel. শুনছেন সবসময়ের রেডিও ফুর্তি চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। ঘড়িতে সময় রাত 12:34। আমি রাতেল আছির সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা এবং আশা করছি যে সবাই অনেক 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 বেশি এনজয় করছেন আজকের এই এপিসোডটি। আমি দেখতে পাচ্ছি অনেকেই এসএমএস করে জানিয়ে দিচ্ছেন কি অবস্থা। আমাদেরকে শান্তা বরিশাল থেকে এসএমএস করে বলেছেন, "আই হেট ভূত এফএম বাট আই কান্ট।" আচ্ছা তিনি এভয়েড করতে পারেন না এটা সেটা জানিয়েছেন পরে। এবং আমাকে অনেকেই হয়তো ভয়ে হেইট করেন, অনেকে হয়তো ভাল লাগে না। কিন্তু অনেকেই আবারও শোনেন। এরকম অনেকেই জানান মাঝে, মাঝে আমাদেরকে। রাসেল আমাদেরকে লিখেছেন যে সেকেন্ড স্টোরি ওয়াজ ভেরি ইন্টারেস্টিং এবং কিন্তু তার এখনো ভয় লাগছে না। হুম, আপনি অনেক সাহসী। আর না হলে আরেকটা ব্যাপার হতে পারে। সেটা হচ্ছে যে আমি একটা মানে আপনারা অনেকে হয়তো দেখেছেন ওই যে রোলার কোস্টারে চড়ার পরে আ আ আ মিস্টার বিনের আফটার ইফেক্ট। তো এটা শোনার পরে আপনার আরেকটু পরে ইফেক্টটা শুরু হতে পারে। সেই যে মানে আমারও কিন্তু অনেক পরে শুরু হয়েছিল। নিঝুম আমাদের গাজীপুর থেকে লিখেছেন যে, "আলিফ ভাইয়ের স্টোরি ওয়াজ অসম।" চট্টগ্রাম থেকে আমাদেরকে মুন্না এসএমএস করেছেন এবং বলেছেন পাপিয়া আ আ আচ্ছা আ তিনি তিনি আচ্ছা মুন্না এবং পাপিয়া তারা এসএমএস করেছেন এবং বলেছেন যে, "উই লাভ ভূত এফএম।" আমাদেরকে তন্নি লিখেছেন যে, "আজকের ঘটনাগুলো জোশ হচ্ছে।" ভয় পাচ্ছেন তিনি। আনিকা লিখেছেন যে, "আজকের কাহিনীগুলো চরম লাগছে।" এবং আমাদেরকে লিখেছেন, "নাইস স্টোরিগুলো খুবই ভয়ের হবে আজকের মনে হচ্ছে।" এবং ঐশিকা বেইলি রোড থেকে আমাদের এসএমএস করেছেন এবং বলছেন, "আজকের এপিসোডটা অসাম হচ্ছে।" তিথি রাজশাহী মেডিকেল কলেজ থেকে লিখেছেন যে, ডক্টর আলিফ তার কথা বলেছেন যে, তিনি আসলেই আমাদের সাথে আছেন তো নাকি তিনিই অন্য কেউ? এটা বলতে পারব না। এটা মানে আপনি গেস করুন আরকি। আমাদের এখন এই সমস্ত মানে ব্যাপার এমনিতেই বেশ ভয় পাচ্ছি আমরা। খামোখা এই সমস্ত মানে জিনিস খাটিয়ে কি লাভ? যাই হোক, আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অতিথির কাছে এবং পরবর্তী যিনি অতিথি আছেন তার কাছ থেকে আমরা ঘটনা শুনবো। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনাটা প্লিজ শেয়ার হাই করুন। লিসেনার্স, আমি এমডি রোমান হোসেন ফজলে রাব্বি। আমি এমএসসি অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং সেকেন্ড ইয়ারে পড়াশোনা করতেছি। তো আজকে আমি যে ঘটনাটা শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে সেটা হচ্ছে যে আমরা সবসময় বাংলা প্রবাদে একটা ভাষা সবসময় ইউজ করি যে যক্ষের ধন। যক্ষের ধন মানে আমরা বুঝি যে কোনো দুষ্প্রাপ্য বস্তু বা অমূল্য সম্পদ। কিন্তু এই শব্দটার পিছনে যে একটা ঐতিহাসিক সম্পর্ক লুকায় আছে এটা আমরা অনেকেই জানি না। তো আজকে আমি সেই ব্যাপারে আপনাদের সাথে শেয়ার করব। তো ১ম এ আমি আপনাদেরকে বলি যে যক্ষের ধন জিনিসটা কিভাবে করতে হয়। ধরেন যে আগের কালে মানুষ যখন যাদের অনেক ধন সম্পদ ছিল, তখন তো ব্যাংক ব্যবস্থা প্রচলন ছিল না। তখনকার দিনে মানুষ তাদের নিজের ধন সম্পদ সব জক করে রাখতো। তো জক করতো কিভাবে? তারা ১ম এ
এমন একটা ছেলেকে পছন্দ করতো যে যার কোনো আত্মীয়-স্বজন বা কোনো রিলেটিভস নাই। এক কথায় বলতে পারেন যে এতিম, এবং অবশ্যই তাকে হইতে হতো যে মানে ১২ কিংবা ১৩ বছরের নিচে, যাতে সে নিজের ভালো-মন্দটা কখনো বুঝতে না পারে। তো যাতে তখন যে ছেলেটাকে পছন্দ করা হতো জব করার জন্য, সেই ছেলেটাকে ১ম এ আনা হতো। আনা হওয়ার পর আ যে পুরোহিত এই কাজটা করবেন, উনি সেই ছেলেটাকে সাজিয়ে গুছিয়ে নির্দিষ্ট বেদিতে বসিয়ে রাখতেন। এরপর শুরু হতো যখের পূজা। পুরোহিত সারাদিন মন্ত্রগ্রন্থ পাঠ করে ছেলেটাকে পূজা করতে শুরু করতেন, এবং ছেলেটা তার মন মতো প্রচুর পরিমাণ খাওয়া-দাওয়া, তার যা পছন্দ সেটা দিতে অবশ্যই, যে জব করবেন, যার ধন সম্পদগুলো জব করে রাখবেন, সে ওইগুলা দিতে তাকে বাধ্য থাকতো। না দিলে জগ হবে না। তো এক পর্যায়ে ছেলেটি খেতে এবং খেতে যখন সে সব আর ক্লান্ত হয়ে পড়ে, যখন সে আর কিছু খেতে পারে না, সেই মুহূর্তে সে সন্তুষ্ট হয়ে যায়। তখন পুরোহিত যে জব করবেন তাকে ডেকে আনেন। ডেকে এনে তাকে একটা বলেন যে ওই ছেলেটার হাতে কিছু স্বর্ণমুদ্রা দিয়ে দিতে, এবং দিয়ে বললেন যে, "তুমি আমার সব ধন সম্পদ জপ করে রাখবা। যতদিন না পর্যন্ত আমি এবং আমার যোগ্য উত্তরসূরিরা এই জিনিসটা খুঁজে না পাবে, ততদিন পর্যন্ত তুমি একে রক্ষা করবা।" এবং আমি বলে রাখি যে এই যে ঘটনাটা আমি আজকে আপনাদের বলতেছি, এই ঘটনাটা হুমায়ূন আহমেদ স্যার তার একটা বই 'রুমালি' নাম করে এখানে বলে গেছেন, এবং সম্প্রতি ভারতীয় বাংলা একটা মুভি 'ছায়াময়', এই মুভিতেও এই বিষয়টা দেখানো হইছে। তো আমি এবার আপনাদেরকে আরো ডিটেইলস বলি যে তারপর ওই ছেলেটা যখন খেতে ক্লান্ত হয়ে পড়ে, তখন তাকে ওই নির্দিষ্ট মাটির নিচে গর্তে, যেখানে তার সমস্ত ধন সম্পদ রাখা হয়, ওখানে মাটি চাপা দিয়ে রেখে আসা হয়। ছেলেটা যখন ঘুম থেকে উঠে তখন ক্ষুধায় তৃষ্ণায় সে ওই ধন সম্পদের সাথেই মৃত্যুবরণ করে, এবং তাকে বলে আসা হয় যে, "তুমি এই ধন সম্পদ পাহারা দিবা।" সে তার নিজের সব সবকিছু দিয়ে ওইটা প্রটেক্ট করার চেষ্টা করে। এবার আমি চলে আসি বাংলাদেশে ঘটা একটা আ এই যখের ধন ব্যাপারটা নিয়ে ঘটা একটা কাহিনীর সাথে। তো এই ঘটনাটা ঘটেছে আপনার নওগাঁ জেলার আ বদলগাছি উপজেলার বালুগড়া গ্রামে। ওখানে একটা স্কুল আছে, নামটা হচ্ছে আপনার বদলগাছি আরবি হাই স্কুল। ওই হাই স্কুলে একটা উম ছেলে ছিল, বলতে পারেন যে স্টুডেন্ট। এটা ২০০০ সালের ঘটনা। তো ওই ছেলেটা ওই স্কুলের মাঠের পাশে একটা বাড়ি ছিল, পোড়া বাড়ি। ওই পোড়া বাড়িটা আসলে বলা হতো যে ওটা অনেক পুরানো এক বণিক সম্প্রদায়ের বাড়ি ছিল। তো ওই বণিক সম্প্রদায়ের সাথে তৎকালীন ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটা রিলেশন ছিল, এবং এখানে মজার ঘটনাটা বলি যে ওই বণিক সম্প্রদায়েরা ছিলেন ৭ ভাই। তাদের কোনো উত্তরসূরি ছিল না। তো তারা তাদের নিজেদের ধন সম্পদ জব করার আগে এই শর্তটা দিয়ে যান যে, আমরা আ পুনর্জন্মে যখন ৭ ভাই একই পরিবারে জন্মগ্রহণ করব, ঠিক সেই সময় আমরা এই ধনটা ফিরে পাবো। তা না হলে আমরা এটা অন্য কেউ ভোগ করতে পারবে না। তো ঠিক আছে। তো একটা ছেলে ২০০০ সালে ওই মাঠের পাশে, ওই বাড়ির কাছে একটা সোনার মুদ্রা কুড়িয়ে পায়। কুড়িয়ে পাওয়ার পর ও ওইটা কাউকেই বলে না। সে না বলে ওইটা বাড়িতে নিয়ে যায়। বাড়িতে নিয়ে যেয়ে তার বাবা-মাকে দেখায়। বাবা-মা দেখে, তার বাবা-মাও এই জিনিসটা লুকায় রাখে সবার কাছ থেকে। কারণ যেহেতু স্বর্ণের ব্যাপার, তারা মনে করে যে আরো স্বর্ণ হয়তোবা ওখানে আছে, যে তারা ওটা আরো ফার্দার ডিটেইলস জানতে পারবেন, এরকম কিছু। যাই হোক, মজার ব্যাপারটা ঘটে আসলে ভাই ঠিক ঐদিন রাত্রে। ছেলেটা যখন আ বাড়িতে ঠিক তার উঠানের পাশে বসে পড়ছিল, তখন সে হঠাৎ খেয়াল করে যে তাদের বাড়ির উঠানে প্রচুর পরিমাণ সাপ গিজ করতেছে, এবং প্রত্যেকটা মিনিট পর সাপের সংখ্যা বাড়তেছে উঠানে। দেখে ছেলেটা ভয় পায়। তার মাকে বলে ডাকে। মাকে বলে, "দেখো মা, কি হলো? এটা আমি তো বুঝতে পারতেছি না। কাহিনী কি হলো?" তার মাও বুঝতে পারে না। এক পর্যায়ে তার বাবাও আসে। সবাই দেখে। দেখার পর তারা ৩ জনে যখন এই জিনিসটার কোনো সলিউশন খুঁজে না পায়, তখন তারা চিৎকার চেঁচামেচি শুরু করে। পাশের বাড়ির থেকে লোকজনরা সবাই এসে যখন জড়ো হন, তখন আসলে বিষয়টা সবার কাছে একটু রহস্যজনক লাগে। কি হইছে? এই ব্যাপারটা ওই গ্রামের একজন বৃদ্ধ লোক, যিনি অনেক প্রবীণ, তিনি এই ব্যাপারটা জানতেন যে ওই বণিক সম্প্রদায়, উনারা ছিলেন পাল বংশের। উনারা জগ করে রেখে গেছিলেন উনাদের সমস্ত ধন সম্পদ। এই ব্যাপারটা উনি জানতেন। তো উনি ১ম এ জিজ্ঞাসা করে যে আসলে কি হইছে? তারা এক পর্যায়ে বলতেই চায় না, যেহেতু স্বর্ণের ব্যাপার। এক পর্যায়ে অনেক জোরাজুরির পর তারা স্বীকার করে যে হ্যাঁ, তারা একটা স্বর্ণের মুদ্রা ওখান থেকে তার ছেলে কুড়িয়ে এনেছে, এবং সেটা সে বাসায় রেখে দিছে। তো এখন তারপর উনি ওনাদেরকে বলেন যে আসলে এরকম সব ঘটনা বলেন যে যক্করের এটা হচ্ছে যখের ধন। তো ও যেহেতু নিয়ে আসছে, এটাতে আপনাদের
কোনো কিছুতে উপকার হবে না, শুধু আপনাদের ক্ষতিই হবে। বরঞ্চ আপনারা ওটা ওখানে রেখে দিয়ে আসেন। যাই হোক রাসেল ভাই, তো তখন ছেলেটা ওই বৃদ্ধ লোকটার কথা মতো যে ওই স্বর্ণ মুদ্রাটা ওই নির্দিষ্ট জায়গায় যে রেখে দিয়ে আসে। কিন্তু এখানে ঘটনাটা শেষ হয়ে যাইতে পারতো, কিন্তু ঘটনা আরেকটু গড়ায়। কিরকম? যে ওই গ্রামে কিছু মানে লোক ছিল যারা অনেক লোভী। অনেক হচ্ছে জানার পরে বুঝতে পারছে যে এখানে কোনো একটা ধন সম্পদ হয়তো আছে। তখন তারা ওইখানে একদিন রাত্রে, পূর্ণিমা রাত্রে তারা 10-15 জন মিলে ওই জায়গাটা ঘুরতে গেল। যে তারা দেখে যে ওইখানে আসলে একটা মাটির দিঘির মতো একটা জায়গা, যেখানে তারা হঠাৎ খোঁড়া শুরু করলো। তাদের সর্দার বললো যে এখানে খুঁড়ো, এখানে পাওয়া যেতে পারে। তারা ওখানে হঠাৎ খুঁড়তে শুরু করলো। খুঁড়তে খুঁড়তে তখন ধরেন প্রায় মাঝরাত, ভোর হবে এরকম অবস্থা। খুঁড়তে খুঁড়তে হঠাৎ দলের সর্দার একটা ধাতব শব্দ পাইলেন। ধাতব শব্দটা পাওয়ার পরে উনি চিৎকার করে উঠে বললেন যে হ্যাঁ, এবার পাইছি পাইছি বলে ওনারা সবাই আনন্দ উল্লাস করতেছেন। উনি যখন নিজে উকি দিয়ে ভিতরে গর্তটা খুঁজে দেখতে গেলেন, ঠিক সেই মুহূর্তে একটা মাটির একটা ছোট দলা এসে ওনার চোখে আঘাত করলো। চোখে চোখে আঘাত করার সাথে সাথে ওনার চোখ দিয়ে প্রচুর রক্ত, এবং উনি চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছেন, বলছেন যে যখের দাম তোরা রাখ, আগে আমাকে বাঁচা। সাথে সাথে ওর সাথে যে মানে বন্ধুরা বা ওর যে লোকজন ছিল, সবাই ওনাকে ধরাধরি করে লোকালয়ে নিয়ে গেলেন। লোকালয়ে নিয়ে সবাইকে বলতেছেন যে, গ্রামবাসীকে বলতেছেন যে আমাদের তো এমনি এমনি চোখে হঠাৎ আঘাত পাইছে, এরকম হয়েছে। কিন্তু সবাই বিশ্বাস করতে দেয় না, এত রাতে চোখে কিভাবে আঘাত পাবে। তারপরে তারা বলে যে আমরা আসলে ওই পোয়া বাড়ির কাছে যে পালের যক্ষের ধন উদ্ধার করতে গেছিলাম, কিন্তু আসলে এখান থেকে চোখে আঘাত পেয়ে রক্ত পড়া শুরু হয়েছে। তারপর গ্রামবাসী সবাই জিনিসটা প্রথমে বিশ্বাস করে নাই। পরে ওরা বলে যে হ্যাঁ, আমরা ওখানে ঘুরে আসছি, তোমরা যাই পারলে দেখতে পারো। মজার ঘটনা ঘটে এখানে আছে ভাই, যে তখন গ্রামবাসী সবাই মিলে বলে যে চলো তাহলে আমরা ওই জায়গাটা দেখে আসি, ওরা কোথায় ঘুরছে। ওদের ভিতর থেকে একজনকে নিয়ে ওরা জায়গাটা দেখতে যায়। তারা যে ওখানে দেখে যে তারা যে 1 ঘন্টা ধরে খুঁড়ছে, এবং প্রায় ধরেন যে 2 থেকে 3 ফুট খুঁড়ছে, মাটি খুঁড়ছে, তার কোনো অস্তিত্বটাই ওখানে নাই। পুরা মাটিটা প্লেন। এটাই ছিল আসলে আমার। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায় আবারও। এবং তার আগে কিছু এসএমএস পড়ে ফেলতে হবে আমাদের। পলিন আমাদের এসএমএস করেছেন সিলেট থেকে এবং তিনি বলেছেন যে ভূত আসাম ডেলিশিয়াস অ্যান্ড পাওয়ারফুল শো। আমাদেরকে সাব্বু এসএমএস করেছেন শান্তিনগর থেকে এবং তিনি বলেছেন যে টুডে এপিসোড ইজ বিং অসম, going to be great. I am totally alone in my room, lights are off. এবং তিনি বলছেন যে তিনি অনেক ভয় পাচ্ছেন। লিমা বলছেন যে আজব একটা এসএমএস পড়া হয় না। একেবারে আজব না লিমা, আপনার এসএমএসটা আমি পড়ে ফেলেছি। অপু কর্মকার আমাদের এসএমএস করেছেন। এসএমএস করেছেন আমাদেরকে জান্নাত গুলশান থেকে এবং আজকের এপিসোডটা তার কাছে অনেক ভালো লাগছে। আমাদেরকে এসএমএস করেছেন মেহেরিন ঢাকা থেকে এবং তিনি বলছেন যে প্রথম ঘটনাটা তার কাছে অনেক বেশি ভালো লেগেছে। মফিজুল আমাদের এসএমএস করেছেন, মফিজুল রবিন বাড্ডা থেকে। সৈকত আমাদের মোহাম্মদপুর থেকে এসএমএস করেছেন এবং আমাদেরকে এসএমএস করেছেন রাজু কলাবাগান থেকে এবং তিনি বলছেন যে ভূত এফএম রক্স। নিশান আমাদের যশোর থেকে এসএমএস করেছেন এবং তিনি বলছেন যে ভূত এফএম তিনি এনজয় করছেন। সুলতান আমাদের এসএমএস করেছেন এবং তিনি আমাকে বলছেন যে আমি এই ঘটনা শুনিনি। তার মানে কি আমি বুঝলাম না। আতিকুল আমাদের এসএমএস করেছেন চাঁপাইনবাবগঞ্জ থেকে এবং আমাদেরকে এসএমএস করেছেন আলিম ঢাকা থেকে। এছাড়াও আমাদেরকে দেখতে পাচ্ছে এসএমএস করেছেন অধর এবং তার এটা প্রথম এসএমএস। এছাড়াও স্যাম আমাদের এসএমএস করেছেন এবং তিনি বলছেন আজকের ঘটনাগুলো খুবই ভৌতিক। সিয়াম আমাদের এলিফ্যান্ট রোড থেকে এসএমএস করেছেন। আমাদেরকে সোহেল রানা খুলনা থেকে এসএমএস করেছেন। সিলেট থেকে আমাদেরকে সুপু এসএমএস করেছেন। এছাড়াও আমাদেরকে এসএমএস করেছেন নাসিম সহ আরো অনেকে। আপনি যদি এসএমএস পাঠাতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন 40 FORTI 40 স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর যদি আমাদের ইমেল করতে চান তাহলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radio40.fm which is BHWTFM@radioforti.fm। বুঝতেই পারছেন আমাদের একটু তাড়াহুড়োর মধ্যে আছি, কারণ একটা আমরা চাচ্ছি না তারপরে একটা ব্রেক আমাদের নিতেই হবে, কারণ এরপরের ঘটনাটা একটু লম্বাই হবে আপনাদের জন্য। সো আমরা একটা ছোট্ট ব্রেক নিচ্ছি, জাস্ট ব্রেকের পরপরই ফিরে আসবো। আমাদের সঙ্গেই থাকুন। Stay tuned to Radio Furti and don't stop the Furti. FM haunted by Airtel.
শুনছেন সবসময়ের রেডিও ফুর্তি চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল ঘড়িতে সময় রাত 12:52 আমি রাসেল আছির সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা আবারও ডক্টর আলিফের কাছে আমরা ফিরে যাব তবে তার আগে একটা ছোট্ট ঘটনা রয়েছে যে ঘটনাটা আমি বলেছিলাম যে কিছু ঘটনা আমি আজকে পড়ে শোনাতে চাই অনেকগুলো ঘটনা জমে গেছে এরকম যে ঘটনাগুলো পড়ে শোনাতে হবে এবং এই ঘটনাটা একটু ডিফারেন্ট টাইপের আশা করছি আপনাদের সবার ভালো লাগবে আমাদের এই ঘটনাটি পাঠিয়েছেন মোহাম্মদ শাহাবুদ্দিন তুহিন এবং তিনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডিপার্টমেন্ট অফ ফিজিক্স তিনি আছেন ঢাকা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি গাজীপুরে এবং সেখান থেকে তিনি এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন আমি ঘটনাটি পড়ছি তিনি লিখেছেন আমার ঘটনাটি পড়ে শোনাবার জন্য রিকোয়েস্ট করছি যেভাবে ঘটনাটি তিনি লিখেছেন সেভাবে আমি পড়ছি ঘটনাটা আমার কলেজের হাজবেন্ড আসাদ ভাইয়ের কাছ থেকে শোনা আসাদ ভাইয়ের বাড়ি নরসিংদীর একটা জায়গা সেটার নাম হচ্ছে আশকিতোলা নামের কোনো একটা গ্রামে তো সেই গ্রামে একজন পুলিশ অফিসার ছিলেন ঘটনাটা তাকে নিয়ে একদিন তিনি প্রতিদিনের মতো ডিউটি শেষ করে বাড়ি ফিরছিলেন মোটরসাইকেল করে রাস্তায় আসতে আসতে তিনি মাঝপথে একটি মসজিদের সামনে কিছু লোকের আনাগোনা শুনতে পান তখন রাত প্রায় 11:30 মতো হবে তিনি লোকজন দেখে হোন্ডা দাঁড় করিয়ে সামনে যান এবং তিনি দেখেন যে লোকগুলো একটা লাশ নিয়ে জানাজা দেবার জন্য ওয়েট করছে তিনি একজন ধার্মিক মানুষ ছিলেন সো তিনি জানাজা পড়ার জন্য পাশের টিউবওয়েল থেকে অজু করে জানাজা পড়ার জন্য লাশের কাছে যান তিনি তিনি কি হয়েছে বলে আশেপাশের লোকজনকে জানাজা পড়ার জন্য তারা দিতে থাকেন এবং বাট কেউ ওনাকে কোনো উত্তর দেয় না মানে কে মারা গেছে বা এরকম ধরনের কোশ্চেন হয়তো করছিলেন তিনি কিন্তু আশেপাশে কেউ উত্তর দিচ্ছিল না এবার বেশ কিছুক্ষণ যাবার পরে তিনি লক্ষ্য করেন যে সবাই জানাজার জন্য দাঁড়াচ্ছে তারপর জানাজা শেষ হবার সাথে সাথে চোখের পলকে সবকিছু ভ্যানিশ হয়ে যায় শুধু লাশটি সেখানে পড়ে থাকে এতে করে তিনি অনেক ভয় পান এবং নিজের হোন্ডার দিকে আসেন তখন তিনি খেয়াল করেন যে খাটিয়া থেকে লাশটি উঠে দাঁড়াচ্ছে রাত প্রায় 1টা এরপর তিনি দ্রুত হোন্ডা স্টার্ট করে চলে যাবার চেষ্টা করেন তিনি খেয়াল করেন মোটর বাইকের এক্সিলেটরে চাপ দিচ্ছেন কিন্তু কোনো কাজ হচ্ছে না এবং তারপরেও তিনি যত দূর সম্ভব দ্রুত ছুটতে যেতে চেষ্টা করেন কিছুক্ষণ যাবার পরে তিনি সামনে যা দেখলেন তার জন্য তিনি মোটেই একেবারেই প্রস্তুত ছিলেন না তিনি দেখলেন যে তার সামনে অনেক লম্বা কাফন পরিহিত লাশটি দাঁড়িয়ে আছে এতে তিনি অনেক ভয় পান এবং কাছে থেকে তিনি যেটা করেন সেটা যে পিস্তলটা বের করে তিনি ফাঁকা গুলি ছোড়েন এরপর তিনি আর এবং তার পরপরই যেটা হয় সেটা হচ্ছে লাশটি ভ্যানিশ হয়ে যায় এরপর তিনি আরো ভয় পেতে থাকেন কারণ কয়েক কিলো চলার পরে তিনি দেখেন যে তার সামনে অনেকগুলো মাথা কাটা লাশ এসে দাঁড়িয়ে আছে এতে তিনি এবার তাকে তেড়ে আসছে এতে তিনি অনেক ভয় পান এবং এবার তিনি অনেক ভয় পান এবং রাস্তা থেকে কিছু দূরে একটা বাড়ি দেখে সেখানে গিয়ে বাড়ির মানুষদের জাগিয়ে সবকিছু খুলে বলেন তারপর যেটা হয়েছিল সেটা হচ্ছে গৃহকর্তার অনুরোধে তিনি সেই রাতটা সেই বাড়িতেই কাটিয়ে যান পরদিন তিনি বাসায় ফিরে খুব অসুস্থ হয়ে যান এবং 7 দিনের মাথায় তিনি মারা যান ঘটনাটা ভালো লাগলে পড়ে শোনাবেন এই ছিল ঘটনা এবং আমি ঘটনাটি পড়ে শোনালাম আশা করছি আপনাদের ভালো লেগেছে আমরা চলে যাব পরবর্তীতে আবারও ডক্টর আলিফের কাছে এবং তার পরবর্তী ঘটনা শোনার জন্য আমিও খুব অধীরভাবে আগ্রহ করছি আলিফ চলে যাই আপনার পরের ঘটনায় থ্যাংক ইউ রাসেল ভাই আসসালামু আলাইকুম লিসেনার আবার আসলাম আপনার সামনে কিছু একটা ঘটনা নিয়ে রিসেন্টলি আমি মানিকগঞ্জ গিয়েছিলাম ওইটা হচ্ছে আপনার আরিচা এবং মানিকগঞ্জের মাঝখানে একটি জায়গার ঘটনা তো মানিকগঞ্জ এবং সাভারের মাঝখানে এক জায়গা আছে সেখানে আমি যাওয়ার পরে জয়নাল নামে একজন লোকের সাথে আমার দেখা তো একজনের কাছে আমি গিয়েছিলাম ঘটনা কালেক্ট করবার জন্য কিন্তু সে আমাকে তার কাছে রেফার করে দেয় যে আমি তোমাকে ঘটনা বলবো না তুমি ওনার কাছে যাও ও তোমাকে একটা ঘটনা বলবে তো আমি বললাম যে ঠিক আছে তো ওনার কাছে গেলাম জিজ্ঞেস করলাম যে চাচা আপনার কাছে কি ঘটনা সে অনেক বুড়ো একজন মানুষ লাইক বয়স 60-এর উপরে বয়স হবে তো আমি বললাম যে আপনার কাছে কি ঘটনা সে বললেন যে হ্যাঁ একটা ঘটনা আছে এই ঘটনাটা আমার কাছে আরো ঘটনা আছে বাট এইটা অনেক মানে আমার কাছে অনেক ভয়ের একটা ঘটনা তো সেটা তোমাকে বলছি এটা হচ্ছে আরিচা এবং মানিকগঞ্জের মাঝে একটি জায়গা একটু গ্রাম সাইডে তো রাসেল ভাই আমরা এক গ্রাম থেকে আরেক গ্রামের মানুষ যারা গ্রাম সাইডে আছে তারা কিন্তু চিনতে পারি যে ওই বা গ্রামে কে আছে সবার মধ্যে একটা ভালো রিলেশন থাকে তো তাকেও যেমন সবাই চেনে আর যে লোকটার ঘটনা আজকে বলবো তাকেও সবাই চিনতো
একটু মানে জনপ্রিয় বলতে পারেন। কারণ সে গরিব থেকে শুরু করে সবাই তাকে চেনে। সে সবাইকে হেল্প করতো এবং ভালো একজন মানুষ ছিলেন। তার বয়স ছিল তখন ৬৫ বছর। ডায়াবেটিস এবং জন্ডিস। জন্ডিস ছেড়ে মাত্র সুস্থ হচ্ছে আর তখন তার ডায়াবেটিস ছিল। তো ৬৫ বছর বয়স, মাঝখান দিয়ে সে একদম বিছানায় শয্যাশায়ী হয়ে গেছিল। তো যেদিন ঘটনা ঘটে সেদিন দুপুরে সে হঠাৎ করে দাঁড়ায় এবং সে হাঁটতে পারছিল। নরমাল যে বিছানায় পড়া থাকতো, প্রায় ৭ থেকে ৮ মাস বিছানায় পড়া ছিল। তো এরপরে সে হঠাৎ করে দিন দাঁড়িয়ে গেছে। হঠাৎ সে হাঁটছে। সে তখন বলল যে, "আমি আজকে একটু ভালো ফিল করছি।" তো সবাই মনে করলো আচ্ছা ভালো ফিল করছে তো ভালোই। তো ঐদিন রাত ৩টার দিকের ঘটনা। তো ওনার ওয়াইফের সাথে উনি মানে হঠাৎ করে রাত ৩টার দিকে সে ওঠে। যেহেতু আমরা জানি ডায়াবেটিসের পেশেন্টদের ইউরিনেশন বেশি হয়। সে বলল যে, "আমি বাথরুমে যাবো।" তো ওয়াইফ বলল, "আমি কি আসবো সাথে?" সে বলল, "না, তোমাকে আসতে হবে না, আমি যেতে পারবো।" যেহেতু এমনিতেই সে আজকে হঠাৎ করে হাঁটতে পারছে, তার ওয়াইফের ধারণা ছিল যে সে হাঁটতে পারবে না। মোটামুটি ভালোই আছে হয়তো। ভালোই আছে। তো দেখলো যে সে হেঁটে, হেঁটে যাচ্ছে। তো আর ওর ওয়াইফ আবার জিজ্ঞেস করলো, "আমি কি আসবো সাথে?" সে বলল, "না, তোমাকে আসতে হবে না, তুমি ঘুমাও।" তো ওয়াইফ কাত হয়ে শুয়ে পড়ল। তো তার ঘর থেকে বাথরুমটা প্রায় ২০ কদম দূরে ছিল। গ্রাম সাইড তো, পাকা ঘর কিন্তু একটু দূরে আরকি। তো সে লাইট না জ্বালিয়েই বাথরুমের দিকে রওনা হলো আস্তে, আস্তে হেঁটে, হেঁটে। তো ওয়াইফের জানালা থেকে ওই বাথরুমটা দেখা যায়। কিন্তু ওয়াইফ বাথরুমের দিকে লক্ষ্য না করে অপোজিট সাইডে কাত হয়ে শুয়েছিল। হঠাৎ করে একটা ধপাস সাউন্ড হয়। একটা মানুষ পড়ে গেলে, বয়স্ক ওজনদার মানুষ যদি পড়ে যায়, আপনিও আসলে একটু দূর থেকে সাউন্ড পাবেন। সেও সাউন্ডটা পেল এবং বাথরুম থেকে শব্দটা আসছে। বাথরুমে পৌঁছায়নি। আচ্ছা, 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 পৌঁছায়নি। আচ্ছা। মাঝ পথেই পড়ে যাওয়ার একটা সাউন্ড। মনে হচ্ছে যে ৩ থেকে ৪ ফিট উপর থেকে ওকে ফেলে দেওয়া হয়েছে এরকম। আচ্ছা। এবং কাপড় যদি ছেঁড়া হয় যেরকম একটা সাউন্ড, ঠিক ওরকম একটা সাউন্ড সে পায় এবং সেটা লক্ষ্য করে ভালো করে ওয়াইফ। তো দৌড়ে যায়। কারণ এমনিতেই সে হাঁটতে পারছিল না। তার ধারণা ছিল হ্যাঁ পড়ে গেছে। দৌড়ে যায় এবং লাইটটা বাইরের লাইটটা জ্বালিয়ে যায়। যারা গিয়ে শুনছেন তাদেরকে বলব যে দিস ইজ ভেরি ইম্পোর্টেন্ট যে কাপড় ছেঁড়ার একটা শব্দ হ্যাঁ, পাওয়া যায়। রাইট। কাপড় ছেঁড়ার একটা শব্দ পায় উনি। তো বাইরে বেরানোর বের হওয়ার পর দেখে মানে যেটা ওনার হাসব্যান্ড, উনি তো কখনো এটা এক্সপেক্ট করবে না দেখার জন্য। ওনার চোখ দিয়ে রক্ত বের হচ্ছে, ওনার কান দিয়ে রক্ত বের হচ্ছে, ওনার মুখ দিয়ে রক্ত বের হচ্ছে এবং ওনার ২ টা হাত নাই। যে হাত ছেঁড়া, ওইখানে হাতটাই নাই। হাত নাই এখানে। এবং ওই হাতের সাইডটা যে জায়গায় পুরো হাতটাই সরানো এবং কাপড় সহ ছেঁড়া একদম। কাপড় সহ ছেঁড়া এবং ওই জায়গা থেকে রক্ত, অনবরত রক্ত। এটা দেখার পর উনি সেন্সলেস। এমনিতেই আমরা টিভিতে কাটাছেঁড়া পছন্দ করি না, দেখতে চাই না অনেকে। তারপরে উনি সামনাসামনি ওনার হাজবেন্ডটা দেখে অলরেডি সে সেন্সলেস হয়ে গেছে এবং একটা চিৎকারে যে সেন্সলেস হয়ে যায়, তার যে ২ টা বড়, বড় ছেলে ছিল তারা তার ওয়াইফ সহ চলে আসে দেখার জন্য। ওদের মাথার মধ্যে হাত পড়ে যায়। ওদের বাবা এরকম ভাবে পড়ে আছে। হঠাৎ আউট অফ নোওয়্যার হঠাৎ পড়ে আছে। সে ওনাকে নিল। ওনাকে নিয়ে পাশে একটা মানে যেহেতু জিনিসটা রাত ৩টার ঘটনা, পাশে একটা হসপিটালে যায়। কর্তব্যরত যে ডক্টর ছিলেন সে বললেন যে, "না উনি তো ডেড" এবং বললেন যে, "এই ডেড বডিটা আমরা এখন দিতে পারবো না। আপনি এটা পুলিশ কেস করেন।" তো তারা মনে করছে এটা পুলিশ কেস করা উচিত। পুলিশ কেস করা হলো। কিন্তু ঘটনাটা যে ঘটেছে, গেট বন্ধ, দেয়ালের চারপাশে মানে কাঁটা তার দিয়ে ঢাকা। হাসব্যান্ড ওয়াইফ ছাড়া এখানে হয়তো কেউই ছিল না ওখানে কে বাসায়। আসবে? এত রাতে বাথরুমটার সামনে কে আসবে এখানে? সেটাই। তো বাসার মধ্যে তো মনে করেন মানে শোকের ছায়া নেমে আসে যে এরকম একটা ঘটনা। আর যেহেতু এলাকার মানুষ জানে যে সে খুবই একটু গুণী ব্যক্তি, সবাই আশেপাশে বাসার লোকজন সবাই দেখতে আসে থাকে। তো পোস্টমর্টেম করবার পর যে রিপোর্টটা আসে সেটা হচ্ছে ওনার যে হাতটা, লিগামেন্ট গুলা যে ছিঁড়া ছিল, আপনি যদি নরমাল কেউ কোপ দেয় তাহলে ডিরেক্ট একটা কোপের দাগ থাকবে। এটা মনে হচ্ছে তার হাতটা কেউ টেনে ছিঁড়ে নিয়ে গেছে এবং লিগামেন্ট গুলো এমন ভাবে টানা হয়েছে যে মানে স্ট্রেচড অবস্থায় খুব অল্প সময়ের অল্প সময়ের মধ্যে, খুবই অল্প সময়ের মধ্যে, লাইক ১-১.৫ মিনিট, ২ মিনিটের মাথায় সে সাউন্ড হবে ১-১.৫ মিনিটের মধ্যে, খুবই অল্প সময় এবং খুবই মানে মানে লোমহর্ষক যে ঘটনাটা এরকম ভাবে ঘটার কথা না। তার তো কোনো শত্রু নাই, তাকে সবাই পছন্দ করতো। তাহলে এই ঘটনাটা কে করবে? পোস্টমর্টেম শেষ করার পর তার ডেড বডি বাসায় আসে এবং অনেক মানুষ ওই এরিয়া তার ডেড বডি দেখার জন্য ভিড় জমায়। এবং বেশ শক্তিশালী হতে হবে কিন্তু যদি কেউ আবার টান সে দিয়ে স্বাস্থ্যবান। আমি হ্যাঁ, বলে এবং রাখছি টান দিয়ে আপনাকে, হাত ছিঁড়ে ফেলা। সেরা অনেক শক্তি থাকতে হবে। আপনি এমনিতেই একটা মানুষের যদি বুকের মধ্যে পা দিয়ে টান দেন হাত, আপনি এভাবে ইজিলি ছিঁড়তে পারবেন না। এটা অনেক শক্তির ব্যাপার এবং সে একটু স্বাস্থ্যবান ছিলেন। তো তার ডেড বডি দেখতে হাজার মানে
প্রায় 500-600 বেশি মানুষ, অনেক মানে গ্রামের সবাই তার ডেড বডি দেখতে আসে এবং সবাই যখন জানতে পারে যে তার 2টা হাত ছাড়া সে মারা গেছে, ওই দেখতে অনেক মানুষ আসে, অনেক মানুষ আসে ভাই। এবং আরেকটা জিনিস বলি যে পোস্টমর্টেম করার সময় এবং হসপিটালেও মুখ দিয়ে রক্ত বেরোচ্ছিল, আমি বলছিলাম ওনার জিহ্বাটাও ছিল না ওই সময়, ওই মুহূর্তে জিহ্বাটাও গায়েব ছিল। এবং ডেড বডিটা মানে বাসায় নিয়ে আসা পর্যন্ত পোস্টমর্টেম করা মানে এই 2 দিনে অনেক খোঁজা হয়েছে হাত এবং টান। যদি কেউ টান দিয়ে ছিঁড়ে নিয়েও যায়, আশেপাশে কোথাও পড়া থাকতে পারে কোনো ডোবানালা, খোঁজা হয়েছে। পুলিশ বলেছে যে এটা নাই। এটা পাওয়া যাচ্ছে না, এরকম না, এটা একটু অ্যাবনর্মাল ঘটনা। তো পুলিশ নর্মালি তাদেরকে ব্যাক করে দেয় ডেড বডি, ব্যাক করার পরে ওনারা ডেড বডিটা বাসায় নিয়ে আসে। নর্মালি আমাদের প্রসিডিউর ফলো করে ডেড বডিটা দাফনস্থ করার জন্য ব্যবস্থা করা হয় এবং ডিসিশন নেওয়া হয় যে ওনাকে এই ডেড বডিটা দাফন করা হবে তারই একটা ফেভারিট জায়গা, তার অনেক জায়গা জমি ওখানে, ওই জমির মাঝখানে। এবং সবারই প্ল্যান ওই জমিতে আশেপাশে কিছুদিন পরে কবরস্থান গড়ে তোলা হবে। তো কবর দেওয়ার জন্য ওখানে কবর খোঁড়া হয় এবং দায়িত্ব পড়ে আমাদের এই জয়নাল আঙ্কেলের। তার কাছে আমি যার কাছে ঘটনাটা শুনছি, সেই ওই এলাকার কবর নর্মালি ঘুরে বেড়ায়, তাকে সবাই চেনে এবং সবাই তাকে দিয়েই কবর খোঁড়ায়। সে কবরটা খোঁড়ে এবং আমাদের কবর খোঁড়ার অনেক ধরনের ডিজাইন আছে। ওই বক্স কবর খোঁড়ে, তো আমরা একটা স্পেশাল মানুষদের জন্য বক্স কবরটা খুঁড়ি নর্মালি আর কি। সে খুব সুন্দর করে, সে বলে নর্মালি আমি যখন কবর খুঁড়ি কবরটা খোঁড়ার সময় দেখা যায় যে মাটি পড়তে থাকে, আমি গোছাতে পারি না, টাইম লাগে, কিন্তু আমি খুব তাড়াতাড়ি কবরটা খুঁড়ে ফেলি এবং সুন্দর করে ফিটফাট করতে পারি, কবরটা খুব সুন্দর হয়। তো লোকজন প্রায় অনেক মানুষ জানাজা শেষ করে, জানাজায় অনেক মানুষ হয়, জানাজা শেষ করে সবাই তাকে কবর দিতে ওই জায়গাটায় আসে। আসার পরে কবর যে খোঁড়ার পরে আমরা যে মাটিটা যেখানে স্তূপ করে রাখি, সেখানে লাশটা খাটিয়াটা প্লেস করা হয় এবং ওইখানে প্লেস করতেই আমাদের 3.5 হাত কবরের জায়গা আরো 3 ফিট গর্ত হয়ে গেল। ঘটনাটা অবাক করার মতো, মানে মাগরিবের নামাজের আগে এই জিনিসটা হয়ে গেল হঠাৎ করে। 3.5 হাত জায়গা খুব সুন্দর বস্কর, হঠাৎ করে গর্ত হয়ে গেল আরো 3 ফিটের বেশি। ওখানে নামবে কে? লাশটা ধরে তো নামাতে হবে, তাও অনেক কষ্টে সাপোর্ট নিয়ে তার 2টা ছেলে ওখানে নামে। নামার পরে ডেড বডি শোয়ায়। তো পরে যখন ওনার মানে ওনার জয়নাল মানে আঙ্কেল, ওনার যে ছেলে আছে, তাদেরকে জিজ্ঞেস করে তোমরা যে নামছো, এমনি তো এটা গর্ত হয়ে গেছিল, তোমাদের কেমন লাগছিল? তারা তাদের ভাষায় বলে যে আমরা একটা গ্লাসের উপর দাঁড়িয়েছিলাম, আমাদের মনে হচ্ছে আমরাও এখন ভেঙে পড়ে যাবো নিচে। অনেক কষ্টে, অনেক মানুষের হেল্প নিয়ে তারা 2 ছেলে নামে বাবাকে কবরে নামানোর জন্য। নামানোর পরে আমরা যে মাথাটা পশ্চিম দিকে কাত করে দেই, কাজ করা অবস্থায় নিচ থেকে অনেক পোকামাকড় উঠতে থাকে। তারা খুব তাড়াতাড়ি কবরটা দাফন করে দেয় এবং মাটি, যেহেতু আমরা 3.5 ফিট মাটি আমরা উপরে তুলে দিয়েছি, মানে মাটি দেওয়ার পরে আরো গর্ত ছিল, অন্য জায়গা থেকে মাটি তুলে এনে তার এখানে মাটি চাপা দিতে হয়েছে। এখনো যে ডিসিশন নেওয়া হয়েছিল পরে, ঘটনাটা অ্যাকচুয়ালি তখন রাসেল ভাই এত কিছু কেউ জানতো না, আসলে রিভিল হয় কিন্তু অনেক পরে। এটা আজকে থেকে 15 বছর আগের ঘটনা এবং এখনো ওই জায়গাতে কবরস্থান কেউ করতে পারেনি এবং আশেপাশের মানুষজন এখনো হেঁটে যেতে ভয় পায় রাস্তা দিয়ে। কেন জানি না কেন ভয় পায়। এবং যে পিছনে যার জায়গা, সে এখনো ওখানে ঘর বাড়ি তুলতে পারছে না, কোনো না কোনো অবস্ট্রাকশন তার লেগেই আছে। আমি রিসেন্টলি জায়গাটায় যাই এবং দেখি যে না, আসলেই ওই জায়গাটা এখনো খালি, খালি ওই কবরটাই আছে, আর কিছু নাই আর ওখানে। কিছু নাই। এবং তার কাছে আরো ঘটনা আছে রাসেল ভাই, আমি ইনশাল্লাহ আরো কিছু ঘটনা হ্যাঁ, collect আমরা করবার চাই যে চেষ্টা তার কাছ করছি। থেকে আরো অনেক ঘটনা আমরা আর collect রমাদানের করবো। মুবারক সবাইকে, রমাদান মুবারক। হ্যাঁ, সবাইকে আপনাকে আপনার রমজান অনেক ভালো কাটুক এবং আশা করছি যে আপনি খুব দ্রুত আরো কিছু ঘটনা নিয়ে সেখান থেকে ফিরে আসবেন। আমরা দেখতে পাচ্ছি অনেক এসএমএস অলরেডি আমার কাছে এসে গেছে। আমার কাছে ফয়সাল হুসাইন এসএমএস করেছেন নড়াইল থেকে এবং এছাড়া আমাদের জাহিদ এসএমএস করেছেন এবং তিনি বলছেন যে আলিফের ঘটনাগুলো অনেক ভালো। শিবলি আমাদের এসএমএস করেছেন এবং তিনি ভূত এফএম একা একা শুনছেন। হাসান এবং সাইমা আমাদের ঢাকা থেকে এসএমএস করেছেন। আমাদের লামিয়া বরিশাল থেকে এসএমএস করেছেন, তার কাছে অনেক ভয় লাগছে। আমাদেরকে লেনিন এসএমএস করেছেন বাড়িধারা থেকে এবং তিনি বলছেন যে জোস হচ্ছে আজকের কাহিনীগুলো। আমাদেরকে রিজন এসএমএস করেছেন তাহিন চট্টগ্রাম থেকে। শামিল আমাদের এসএমএস করেছেন চট্টগ্রাম থেকে। শোভন আমাদের এসএমএস করেছেন এবং সেকেন্ড কলোনি থেকে।
এবং তিনি বলছেন যে ভূত এফএম তার কাছে এতটা ভয়ের লাগতো না, বেশ মাঝে মাঝে ফানি লাগতো তার কাছে, বাট আজকে আলিফ ভাইয়ের ঘটনা শুনে তার অনেক ভয় লাগছে। মাহিদ আমাদের এসএমএস করছেন কেয়া চট্টগ্রাম থেকে। আর একটা জিনিস বলবো যে যদি কোনো সময় ভয় না লাগে, আসলে আমাদের ভয় দেবার মতো কোনো উপায় নেই। আই এম সরি টু সে যে আমাদের আসলে কোনো উপায় নেই। আপনারা যদি ভয়ের ঘটনা পাঠান, আমরা ভয়ের ঘটনা অবশ্যই আপনাদের সামনে নিয়ে আসবো। সুতরাং আমরা অনুরোধ করবো যে আপনারা আমাদেরকে ভয়ের ঘটনা পাঠান, এবং ভয়ের ঘটনা পাঠাতে হবে কোথায়? আমাদের ইমেল অ্যাড্রেস তো জানাই আছে আপনাদের, ভূতফম@radiofurti.fm, which is BHWTFM@radioforti.fm। এখানে নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনের ঘটনাগুলো পাঠিয়ে দেন। আপনারা যেরকম ভালো একটা ভয়ঙ্কর একটা ঘটনার জন্য আপনারা অপেক্ষা করে থাকেন সারা সপ্তাহ, আমরা প্রতিটা দিন, সপ্তাহের প্রত্যেকটা দিন অপেক্ষা করি আপনাদের কাছ থেকে ভালো ঘটনা পাওয়ার জন্য। আমি আগেই শুরুতেই আজকে বলেছিলাম যে এই ঘটনাগুলো শোনার পরে আমার মধ্যে একটা ফিলিং কাজ করছিল এবং আমি বেশ ভয় পাচ্ছিলাম। আমার মনে হচ্ছিল যে আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে, এবং মাঝে মাঝে এই ফিলিংটা এখনো কিন্তু ফিরে আসছে আমার। একটু পরপরই মনে হচ্ছে যে হ্যাঁ, পেছনে কোথায় কিছু একটা আছে, আমি পেছনে তাকাবো না। এবং এটা কতক্ষণ চলবে আমি ঠিক জানি না। আপনারা ভূত এফএম এখন সঙ্গে আছে, আমরা সবাই মিলে ঘটনা শুনছি, ফাইন। বাট যখন আপনি একা হবেন, ঠিক আমি যখন এই ঘটনাগুলো ভূত এফএম শুরু হওয়ার আগে আরো একবার সবার কাছ থেকে শুনে নিয়েছিলাম, এবং যখন আমি একা হয়েছিলাম তখন যেরকম ভয় পেয়েছিলাম, আমার মনে হয় যে অনেকেই আজকে সেই ভয়ের মধ্যে দিয়ে যাবেন। আমাদেরকে প্রণয় এসএমএস করেছেন মোহাম্মদপুর থেকে, এবং তার কাছে ভূত এফএম অনেক ভালো লাগছে। শাফিন মাহমুবা আমাদের এসএমএস করেছেন শুভ, এসএমএস করেছেন হৃদয়, এসএমএস করেছেন তোফাজ্জল বনানী থেকে, জুই নারায়ণগঞ্জ থেকে, শামীম আমাদের এসএমএস করেছেন তার অনেক ভয় লাগছে, ফয়েজ চট্টগ্রাম থেকে এসএমএস করেছেন আমাদেরকে জয়, নাজনীন খুলনা থেকে এসএমএস করেছেন, নওমি আমাদের এসএমএস করেছেন মাসুম আচ্ছা মামুন বরিশাল থেকে। এছাড়াও রূপন্তী আমাদের এসএমএস করেছেন হৃদয়, অর্মিতা, না আমৃতা, তারপরে আমাদের এসএমএস করেছেন দেখতে পাচ্ছি সন্ধি খুলনা থেকে, এবং আমাদেরকে তোফাজ্জল এসএমএস, সবার প্রশংসায় আছে যে অনেক ভালো লাগছে আলিফের ঘটনাগুলো। আমরা তারপরেও জানিয়ে দিই যে আপনারা যদি এই চমৎকার এপিসোডটি কোনোভাবে যদি মিস করে ফেলেন, তাহলে চিন্তার একেবারে কোনো কারণ নেই। আপনারা এই এপিসোডটি আবারও শুনতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে, এয়ারটেল এম রেডিওর সাহায্য নিতে হবে। আমি একটা এসএমএস মিস করলাম। এসএমএস এর মধ্যে এরকম লেখা ছিল যে হয়তো এয়ারটেল এম রেডিওর মাধ্যমে বা কোনোভাবে তিনি বলছেন যে আমি আজ পর্যন্ত ভূত এফএম এর সব এপিসোডগুলো দিনেই শুনেছি, আজকে প্রথম রাতে শুনেছি, এবং আজকে রাতে যারা শুনছেন প্রথম তারা তো ধরা। যাই হোক, আমাকে আমি বলে দেই নিয়মটা, যে যদি কেউ মিস করে ফেলেন আনফরচুনেটলি, তাহলে আপনাকে যেটা করতে হবে, আপনাকে এয়ারটেল এম রেডিওর সাহায্য নিতে হবে। সেক্ষেত্রে আপনাকে এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করতে হবে 4040, সিলেক্ট করতে হবে চ্যানেল 22। তাহলে দেখবেন যে আপনাকে বিভিন্ন এপিসোডের অপশন দেওয়া হচ্ছে, এবং যে এপিসোডটি আপনি মিস করেছেন বা যে এপিসোডটি আপনাকে আপনি পুনরায় শুনতে চান, সেই এপিসোডটি আপনি চাইলে শুনতে পারবেন। এবং আপনি যদি চান ভূত এফএম টিউনটা আপনার কলার টিউন বা মাই টিউন হিসেবে সেট করবেন, তাহলে আপনাকে যেটা করতে হবে, আপনাকে ভূত এফএম টিউন কোডটা মনে রাখতে হবে। দ্য কোড নাম্বার ইজ 92125, এবং আপনি অ্যাক্টিভেট করে ফেলতে পারেন। এই যে এটা যেটা বাজার হচ্ছে, মাধ্যম যেটা প্লে করছে, এবং আপনি টিউনটি অ্যাক্টিভেট করে ফেলতে পারেন জাস্ট একটা এসএমএস পাঠিয়ে। আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন সিটি, স্পেস দিয়ে লিখুন 92125, এবং এসএমএসটি পাঠিয়ে দিন 3123 নাম্বারে। দেখবেন যে আপনি পরবর্তীতেই মানে এই টিউনটি আপনার হয়ে গেছে। খুব সহজ একটা পদ্ধতি। আমরা চলে যাবো একটা ছোট্ট ব্রেকে, কারণ আমাদের অতিথি চেঞ্জ করতে হবে। নতুন অতিথিরা এসে আপনাদের সামনে ঘটনা নিয়ে আসবেন। সেজন্য আমাদের কিছুটা সময় দরকার। আপনারা যেটা করতে ইন দ্য মিন টাইম আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে আমাদের এসএমএস পাঠাতে পারেন। আমাদের এসএমএস পাঠানোর নিয়মটি হচ্ছে, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI, ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। নতুন অতিথি নিয়ে ফিরে আসছি জাস্ট একটু পরেই। এবং এই ঘটনা যখন আমরা একটা ছোট্ট ব্রেক নেব, এবং ব্রেকের পরে একটা অডিও ক্লিপ শুনবো, এবং অডিও ক্লিপের পরে আমরা আবার নতুন অতিথি নিয়ে ফিরে আসবো। সুতরাং আমাদের সঙ্গে থাকুন, কোথাও যাবেন না। স্টে টিউন টু রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। FM ordered by Airtel. সালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল ওয়াদুদ। আমার বাসা ঝিনাইদহ, আরাপুর। আমি বর্তমানে মিরপুর 11-তে আছি। একটা বেসরকারি ইউনিভার্সিটিতে
ফ্যাশন ডিজাইনিং পড়তেছি। আমি আজকে যে ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করব, সেটা আমি শুনেছি ২০০৩ এ আমি যখন ওয়াপদা হাফেজা মাদ্রাসায় পড়তাম, তখন সেখানকার কাজের যে মহিলা ছিল, আ আমরা খালা বলতাম, উনার মুখ থেকেই আসলে ঘটনাটা শোনা। তো তখন আমাদের ওয়াপদা হাফেজা মাদ্রাসাটা চুয়াডাঙ্গা বাস স্ট্যান্ডের থেকে একটু দূরে ওয়াপদার সামনে। তো ওইখানে অনেক আগে, আজ থেকে ২০ থেকে ২৫ বছর আগে বা তারও কিছুদিন আগে ওইখানে বর্তমান যে লাশ কাটা ঘরটা সেটা এখানে ছিল। আর এই লাশ কাটা ঘরটা কেন্দ্র করেই মূল গল্পটা। তো গল্পটা এমন যে শৈলকুপা থানাতে প্রায় মারামারি হয়। এখানে যারা লিসেনার্স আছেন ঝিনাইদহ জেলার বা তার আশেপাশে তারা এটা সম্পর্কে কিছুটা জানেন। আর তখন অবস্থা আরো খারাপ ছিল। তো একটা কেজেতে একসাথে ৬ জন মানুষ খুন হয়। খুন হওয়ার পর তাদের লাশগুলো আনা হয়। কিন্তু সন্ধ্যা হয়ে যাওয়া বা বিকেল হয়ে যাওয়াতে লাশগুলো একসাথে পোস্টমর্টম করা সম্ভব হয় না। এজন্য ৬ টা লাশই ওইখানে লাশটার ঘরে রাখা হয়। সেটা হিমঘর ছিল আরকি। সেখানে রাখা হয়। তো পাহাড়খানে লাশ যদি গুম হয়ে যায় সেক্ষেত্রে তো কেস হবে না। এজন্য লাশ পাহারার ব্যবস্থা রাখা হয়। এজন্য ২ জন পাহারাদারও থাকেন। যারা নিয়মিত লাশটা হাবি-জাবি এইসব জিনিসগুলো ওখানে পাহারা দেন। তো এশার নামাজের পর পাশেই মসজিদ ছিল। তো এশার নামাজের পরে ওইদিকে লোক শূন্য হয়ে যায় একেবারেই। ওখানে আর মানে কাউকে সাধারণত আর দেখা যায় না। তো ২ জন পাহারা দিচ্ছিল। তো একজন বলল যে, "বেশ রাত হয়ে গেছে, আমি একটু খেয়ে আসি। পাশের বাসায় খেয়ে আসি। মানে আরেকজন পাহারা দিক।" তো উনি চলে যান এবং উনি একা একাই পাহারা দিচ্ছিলেন। আর বলে রাখা ভালো যে বিষয় মানে জায়গাটা এমন ছিল যে উনি যেখানে পাহারা দিচ্ছিলেন উনার একটা কাঁচের জানালা আছে। উনি কাঁচের জানালার বাইরের চেয়ারে বসে উনি পাহারা দিচ্ছেন। আর ওখান থেকে কাঁচের জানালা দিয়ে উনি দেখতে পাচ্ছেন লাশগুলো পাশাপাশি ৬ টা লাশ শোয়ায়ে রাখা হয়েছে। উনি দেখতে পাচ্ছেন আর ভিতরে লাইট জ্বালানো আছে। উনি ওখানে বসে লাশগুলো পাহারা দিচ্ছেন। তো উনি হঠাৎ করে খেয়াল করেন যে মনে হচ্ছে লাশ ৫ টা। উনি খুব ভালো করে গুনে দেখেন যে না, লাশ ৫ টা লাশ আছে। উনি তো অবাক হন যে কিছুক্ষণ আগে ৬ টা লাশ ছিল। এখন কিভাবে ৫ টা লাশ হলো? তো উনি আবার ভালো করে গুনে দেখেন যে না, এবার লাশ ৭ টা লাশ হয়ে গেছে। এটা দেখার পর উনি কিছুটা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন এবং উনি চিন্তা করেন যে এখান থেকে চলে যেতে হবে। একা একা উনি আসলে ভয় পাচ্ছিলেন। তো উনি চিন্তা করেন চলে গেলে লাশগুলো পাহারা দেওয়া সমস্যা, মানে যদি সমস্যা হয় সেক্ষেত্রে উনি চিন্তা করেন উনি ওখানে থেকে যান এবং উনি চিন্তা করেন যে ওদিকে আর তাকাবো না। যতক্ষণ পর্যন্ত দ্বিতীয় গার্ডটা না আসে উনি আর এদিকে তাকাবেন না এমন চিন্তা করেন। তো এইগুলো দেখার পর উনি আবার কি মনে করে কিউরিওসিটি হোক আর যে কারণেই হোক হয়তো উনি আবার তাকান। তাকানোর পর উনি যে দৃশ্যটা দেখেন উনি সত্যিই সারপ্রাইজ হয়ে যান। দেখার সাথে সাথে উনি ভয়ে ওখান থেকে সরে আসেন। দেখেন যে একটা লাশ ওর ভেতর থেকে উঠে বসে পড়েছে। উনি দেখে ভয়ে ওখান থেকে দ্রুত সরে আসেন। উনি চিন্তা করেন যতক্ষণ পর্যন্ত উনি না আসে উনি ওইদিকে আর যাবেনই না। তবুও কি মনে করে উনি আবার চলে যান। যে ভাবেন যে পিছনের দিকে ফিরে বসে থাকবো, ওইদিকে আর তাকাবোই না। তো উনি সেভাবে বসে থাকেন। পিছনের দিকে না মানে ফিরে উনি ওখানে বসে থাকেন। উনি চিন্তা করেন যে কাছ থেকে আর তাকাবোই না। তো আবার কি মনে করে উনি যেই তাকিয়েছেন আর উনি যে দৃশ্যটা দেখছেন যে একসাথে ৬ টা লাশই ওই কাঠের জানালার পাশে এসে দাঁড়িয়ে আছে। উনি এটা দেখার সাথে সাথে উনি চিৎকার দিয়ে ওখান থেকে দৌড়িয়ে এসে পাশেই একটু দূরে মসজিদের মধ্যে ঢুকে চলে যান এবং ওর ভিতরে যে অজ্ঞান হয়ে পড়েন। তো মানে মসজিদের বারান্দায় যে আরকি উনি যে পড়েন। তো দ্বিতীয় গার্ডটা যখন আসে এসে উনাকে ওখানে না পেয়ে উনি এদিকে এসে মসজিদের ভিতরে বারান্দায় দেখে যে উনি পড়ে আছেন। তারপর উনি সেন্সলেস ছিলেন তখন। উনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়ার পর উনি ২-৩ দিন সেন্সলেস অবস্থায় ছিলেন। পরে উনার জ্ঞান ফেরার পর উনি সমস্ত ঘটনাগুলো সবাইকে খুলে বলেন যে এই ঘটেছে, এই বিষয় ছিল। কিন্তু সাডেনলি উনি শুকাইতে থাকেন। এক শুকাইতে এতই শুকিয়ে যান যে ১ মাসের মধ্যে উনি আসলে মারা যান। আসলে এটাই ছিল আমার ঘটনা। ধন্যবাদ। My Adele.
শুনছেন সবসময়ের রেডিও ফুর্তি চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। ঘড়িতে সময় রাত 1:19 আমি রাসেল আছি সাথে এবং আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। আশা করছি যে ঘটনাগুলো আমরা এতক্ষণ ধরে আপনাদের শোনাচ্ছি সেই ঘটনাগুলো আপনাদের ভালো লাগছে। আমাদেরকে ইঞ্জিনিয়ার অনিক বাগেরহাট থেকে এসএমএস করেছেন এবং আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি অথই এবং আমাদেরকে এসএমএস করেছেন ফুর্তি প্রসেনজিৎ চট্টগ্রাম থেকে। এছাড়াও হাসান আমাদের এসএমএস করেছেন সুস্মিতা বণিক এসএমএস করেছেন রফিক গাজীপুর থেকে। প্রত্যয় খুলনা থেকে এসএমএস করেছেন, হাসান আরিচা ফেরিঘাট থেকে আমাদের এসএমএস করেছেন, রাজীব খুলনা থেকে এসএমএস করেছেন, হাসান এবং সাইমা ঢাকা থেকে আমাদের এসএমএস করেছেন, পিকুল আমাদের যশোর থেকে এসএমএস করেছেন। এছাড়াও আমাদের এসএমএস করেছেন ইব্রাহিম আমাদের এসএমএস করেছেন দেখতে পাচ্ছি। এছাড়াও তিতির আমাদেরকে আফ্রিদা এসএমএস করেছেন খুলনা থেকে। আমাদেরকে এসএমএস করেছেন জসিম এসএমএস করেছেন পাভেল বরিশাল থেকে। এসএমএস করেছেন আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি আতিক এসএমএস করেছেন আমাদেরকে, তাহিন খান চট্টগ্রাম থেকে, হাশেম সিলেট থেকে আমাদের এসএমএস করেছেন। এছাড়া আমাদেরকে মঈন খান এসএমএস করেছেন যাত্রাবাড়ি থেকে, পুলক আমাদের নারায়ণগঞ্জ থেকে এসএমএস করেছেন, রাজু মহাখালী ডিওএইচএস থেকে এসএমএস করেছেন আমাদেরকে মেহেদি, মাসুদ পারভেজ চট্টগ্রাম থেকে আমাদের এসএমএস করেছেন আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি আচ্ছা নামটা বুঝতে পারছি না আসলে। আচ্ছা প্রথমে নামটা লিখতে হবে। সুপর্ণা সুপু আমাদের এসএমএস করেছেন আমাদেরকে কবির জিঞ্জিরা থেকে, তপু আমাদের এসএমএস করেছেন, রূপোশ, এছাড়াও দীপ্ত, মিতু সহ আরো অনেকেই আমাদের এসএমএস করেছেন এবং এখন এসএমএস করছেন। আপনি যদি এসএমএস করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, আমাদের পরবর্তী অতিথির কাছে। প্লিজ আপনার নামটা একটু বলবেন এবং তারপর আপনার ঘটনায় চলে যাব আমরা। আসসালামু আলাইকুম লিসনার্স, আমি এস এম আফিকুর রহমান, বিএফ শাহিনে ইন্টার ফার্স্ট ইয়ার স্টুডেন্ট। ওকে, আমাদের আরেকটু জোরে বলতে হবে। হ্যাঁ, আসসালামু আলাইকুম লিসনার্স, আমি এস এম আফিকুর রহমান, বিএফ শাহিনের ইন্টার ফার্স্ট ইয়ার স্টুডেন্ট। আমি আজকে যে ঘটনা শেয়ার করতে চাচ্ছি আপনাদের সাথে, সেটা আমার সাথে আমার ক্লাস 8-এ ঘটা। তো সেবার ঈদে, রমজানের ঈদে আমরা সবাই মিলে আমার কাজিনা সহ নানু বাড়িতে যাই ঈদ করতে। তো আমাদের মামা মামি খালা খালু সবাই যায়। তো সবাই একসাথে হলে আমাদের নানা বাড়ি নানুর রুমে খুব ভালো একটা আড্ডার মতো জমে। তো সেবার সেই আড্ডাতে খালামণিরা এবং মামিরা সবাই নানুর কিরকম জামা কাপড় মানে ড্রেস উঠেছে এবার ঈদে সেটা দেখতে চায়। তো নানু বলে যে ট্রাঙ্ক থেকে বের করে ড্রেসগুলো দেখে নিতে। তো ট্রাঙ্কের ড্রেসগুলো দেখার সময় এক পর্যায়ে খালামণি ওখানে একটা আহ খুব সুন্দর একটা কাঠের বক্স ডিসকভার করেন এবং জানতে সেটার ভিতরে কি আছে। তো নানু বলে যে খুলে দেখতে। খোলার পর সেখানে আমার খালামণি দেখতে পান যে এক জোড়া নূপুর, এবং সেটা খুব অ্যান্টিক অ্যান্ড ইউনিক পিস। এটা আগে মানে এরকম এই টাইপ নূপুর আমার খালা অথবা আমার আম্মা কেউ আগে দেখেননি। তো নানুকে ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি বলেন যে এটা আমার নানা আর নানুর বিয়ের সময় সে এলাকার জমিদার তাদের বিয়েতে সেটা গিফট করেছিল। পরে নানু সেটা আমার খালামণিকে গিফট করে দেয়। উল্লেখ্য যে নূপুর জোড়া এত মানে মোটা ছিল যে তার একটি দিয়ে ইজিলি এক জোড়া নূপুর বানানো পসিবল ছিল। তো তার একটি দিয়ে আমার আম্মু নূপুর বানায়, আরেকটি দিয়ে আমার খালামণি। তো তো নানু সেই নূপুর পরাটা কেন ছেড়ে দেয় সেটা নানু আমার সাথে শেয়ার করেনি, কিন্তু পরে আমরা জানতে পারি যে এই নূপুর পরার সময় নানুর অনেক প্রবলেম হতো। যেমন তার পায়ে গভীর দাগ বসে যেত এবং রাত্রিবেলা তার খাটের পাশ দিয়ে কে যেন একটা আবছা ছায়ার মতো হেঁটে যেত। তো আমার আম্মু এমনিতে নূপুর পড়তে ভালোবাসেন। তো ওই সময় তিনি নূপুর পরে ঘরের মধ্যে হাঁটাহাঁটি করতেন। আহ, নূপুর পরার 1 মাসের মধ্যে হঠাৎ করে আম্মু বলতেছে যে আমার আর নূপুরটা পড়তে ভালো লাগতেছে না। হঠাৎ করে বলতেছে, সে সময় আনুমানিক রাত 11টা বাজে। তো আম্মু নূপুরটা খুলে একটা বক্সের ভিতরে ভরে আলমারিতে ঢুকিয়ে রেখে দেয়। তো আলমারিটা যে রুমে আমাদের বাসায়, সেই রুমে অ্যাকচুয়ালি কেউ থাকে না। ওই রুমটা মানে পুরাই খালি থাকে। তো ওই দিন রাত্রেবেলা আব্বু দেরি করে আসবে, তো বাসার সবাই ঘুমিয়েছিল আর আমি একটা সবাই ছিলাম যে আব্বু আসলে আমি দরজা খুলবো, তারপর আব্বু ঢুকবে। তো তারপরে এরকম ওই দিন রাতে 12:30টার দিকে হঠাৎ সেই রুম থেকে আমি নুপুরের সাউন্ড পাচ্ছি। জাস্ট মানে নুপুরের সাউন্ড, যে আমার আম্মুর পায়ে যেরকম নুপুরের সাউন্ড হতো সেরকম নুপুরের সাউন্ড। আমি ভাবলাম যে এত রাত্রে কি, রাত 11টা বাজে এমন মাত্র নুপুরটা রেখে আসছে, এখন 12:30 বাজে কি এসে আবার নুপুর পড়তে উঠছে শুধুমাত্র ঘুম থেকে, মানে নুপুর পড়ার জন্য ঘুম থেকে উঠছে। আমি সেটা দেখতে যাই সেই রুমে। আমি বাসার লাইটটা সব অফ করা ছিল। আমি সেই রুমে ঢুকার আগ মুহূর্ত পর্যন্ত নুপুরের সাউন্ডটা ক্লিয়ারলি পাই, বাট লাইট জ্বালানোর পর নুপুরের সাউন্ড জাস্ট অফ হয়ে যায়। এরপর থেকে প্রায় প্রতি রাতেই রাতে 1টা থেকে 2টার মধ্যে মানে মানে প্রায়ই জাস্ট আমাদের বাসার মধ্যে শুধু জাস্ট নুপুরের সাউন্ড কন্টিনিউয়াসলি হতেই থাকতো। আর যদি ফুল বাসা লাইট অফ থাকতো তাহলে
আলমারির রুম থেকে ড্রয়িং রুম পর্যন্ত মনে হতো যেন কেউ নুপুর করে আস্তে আস্তে হাঁটছে অথবা আস্তে আস্তে দৌড়াচ্ছে, এই টাইপের একটা সাউন্ড পাওয়া যেত। তো এই কাহিনীটা বাসার মধ্যে শুধু একদিন আমি জানতাম, আমি কাউকে শেয়ার করি নাই। একদিন আমি আম্মুকে বলি যে আম্মু আমার রাত্রেবেলা মানে একটু অনেক ভয় ভয় লাগে, আজে বাজে সাউন্ড শুনি। পরে আম্মু বলে যে হ্যাঁ আমিও তো শুনি, মানে আমিও মাঝে মাঝে নুপুরের সাউন্ড পাই। তখন আমি বুঝি যে না, এটা আমার ভ্রম না, এই আমার এমন আরো অনেকে আছে যারা এই সাউন্ডটা শুনতেছে। তারপর এটা আমার নানুকে জানানো হয়। নানু বলে যে তোমার নুপুরটা আমার কাছে ফেরত দিয়ে যাও, আর নুপুরটার মধ্যে আসলে কিছু প্রবলেম আছে, আমি এই জন্য খুলে রেখে দিছিলাম। তারপর সে নুপুরটা ফেরত দেওয়ার জন্য নানু বাড়িতে আমাদের যাওয়া হয়। তো নানুকে সেই নুপুরটা যথারীতি ফেরত দিয়ে এসে পড়া হয়। তো তারপরে ১ মাস মোটামুটি আমাদের বাসাতে কোনো কাহিনী হয় না, কোনো নুপুরের সাউন্ড হয় না, সবকিছু নরমাল হয়ে যাচ্ছিল। তারপরে শোনা যায় যে আম নানুর নুপুর জোড়া চুরি হয়ে গিয়েছে। মানে হঠাৎ করে শোনা যায় নানুর নুপুরটা চুরি হয়ে গেছে। এখন তারপরে আমরা সব নানুকে জিজ্ঞেস করলাম যে কিভাবে কি হলো? তো নানু বলছে কিছুই জানি না, বাট এটা নিয়ে তো টেনশন করার কিছু নাই। নানুর মধ্যে এমন একটা ভাব ছিল যে তার নুপুর তার কাছে আবার ফেরত আসবে, বাট এটা নিয়ে টেনশন করার কিছু নাই। ঠিক তাই হলো। ঠিক ১ সপ্তাহ পর, ১ থেকে ১ কি ১.৫ সপ্তাহ পর আমাদের নানু বাড়ির একজন সার্ভেন্ট নানুর কাছে এসে জাস্ট মাছ চাচ্ছে। বলছে যে, "খালাম্মা আমি আপনার জিনিস চুরি করছি, তাই আমার এত বড় ক্ষতি হইছে।" তো তার কি ক্ষতি হইছে? তার সে নূপুর জোড়াটা আসলে মানে চুরি করেছিল এবং তার ওয়াইফকে সেটা দিয়েছিল। আর পরবর্তীতে তার ওয়াইফের এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয় যে তার ২ পা কেটে ফেলা লাগে এবং সে নূপুর জোড়া নানুর কাছে ব্যাক করে দিয়ে যায়। তারপরে নানুর বাড়িতে হুজুর ডাকা হয়। তো হুজুর নূপুর জোড়া দেখে বলল যে, "এ এই নূপুরের সাথে আলগা আছে, বাট এটা এত বেশি আলগা জিন টাইপ কিছুর আসর আছে এটার প্রতি। এটার অতীতটা বেশি ভালো ছিল না। তো আপনারা মানে এটা অবশ্য বেশি মারাত্মক না, বাট কিন্তু যদি এটাকে রাগানো হয় তাহলে এটা খুবই মারাত্মক হওয়ার চান্স আছে। আপনারা এক কাজ করেন, এটা কাউকে আপনি দান করে দেন, গরিব কাউকে দান করে দেন।" তো তাই করা হলো। নূপুর জোড়া বেচে তা একজন গরিব মানুষকে দান করে দেওয়া হলো। বাট পরে বুঝতে পারলাম যে এটা একটা আমাদের খুবই ভুল ডিসিশন ছিল। তার ঠিক ২ থেকে ৩ দিন পরে যে হুজুর আমাদেরকে অ্যা মা বলে যায় যে নূপুর টাকাকে দান করে দিতে, তার লাশ তার নিজেরই জমিতে অ্যা পাওয়া যায় এবং লাশটার অবস্থা খুবই বিচ্ছিরি ছিল। তার লাশটা পুরা মাটিতে পড়েছিল। মাটি মানে ধান ছিটা কাদার মধ্যে পড়েছিল, অ্যান্ড তার মাথাটা জাস্ট কাদার ভিতরে পুরা ঢুকানো ছিল। মানে ওই ভয়ংকর চিত্র মানে গ্রামের এখনো অনেকে সেটা ভুলতে পারে না। তারপর মানে হলো যে এরপর এরপর থেকে হচ্ছে অ্যাকচুয়ালি নানু বাড়িতে নুপুরের সাউন্ড আসলে আর অফ হয় না। এমনকি এখনো পর্যন্ত সন্ধ্যার পরে প্রায়ই দেখা যায় যে পুকুরের, আমাদের নানু বাড়ির ব্যাক সাইডে পুকুর আছে। ওই পুকুরের পাশ দিয়ে যেন কেউ নুপুর পরে হাঁটতেছে। নানু বাড়ির পূর্ব সাইডে কিছু সেগুন গাছপালা আছে ১০-১৫ টার মতো। এটা একটা ছোট জঙ্গলের মতো দেখা যায়। আ আ মোটামুটি সন্ধ্যার পর থেকে আমাদের বাগান এবং ওই পূর্ব সাইড এবং পুকুর পাড়ে আমাদের যাওয়া বন্ধ। ওখানে আমাদের যাওয়া যায় না। দিনের বেলাতে গেলেও কোনো বড় মানুষকে নিয়ে যেতে হয়। আর রাত্রেবেলা যদি নানুর বাড়িতে ঘুমায় ৩টার দিকে অথবা ২টার দিকে, মনে হয় যে টিনের চালের উপরে কেউ ঢিল ছুটছে অথবা কেউ হাঁটছে। আর মাঝে মধ্যে অনেক জোরে, জোরে টিনের চালের মধ্যে জাস্ট ঘুষি মারার শব্দ পাওয়া যায়, যেটা নরমাল মানুষের শব্দ বলতে মনেই হয় না। মনে হয় যে খুব বড় একটা কনক্রিটের বস্তা টাইপ কিছু একটা এসে জাস্ট টিনের উপরে আছড়ে পড়তেছে। এই টাইপ মনে হয়। অ্যান্ড আ ওই সময় ওই টাইপের ঘুমানো খুবই টাফ হয়ে যায় আমাদের জন্য। এই ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ। আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য। আমার কাছে আরো বেশ কিছু এসএমএস অলরেডি চলে এসছে। সে এসএমএস গুলো আমি পড়ে ফেলতে চাই। আমাদেরকে পার্থ এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদেরকে নির্জন, এসএমএস করেছেন আমাদেরকে হাসান আরিচা থেকে। এছাড়াও আমাদের দেখতে পাচ্ছি এসএমএস করেছেন আরিফিন মিরপুর ১০ থেকে। এসএমএস করেছেন আমাদেরকে হৃদয়। এছাড়াও সাহেব আমাদের এসএমএস করেছেন। সান আমাদের খুলনা থেকে এসএমএস করেছেন। ঐশী আমাদের এসএমএস করেছেন। অনিক কেরানীগঞ্জ থেকে এসএমএস করেছেন। হাশেম সিলেট থেকে এসএমএস করেছেন। রিমু ঢাকা থেকে এসএমএস করেছেন। মিষ্টি বরিশাল থেকে এসএমএস করেছেন। সুশান্ত আমাদের এসএমএস করেছেন। আ আ এছাড়াও এসএমএস করেছেন সাকিব, এসএমএস করেছেন রিকি, এসএমএস করেছেন দীপ্ত মিরপুর ২ থেকে। হাসান লক্ষ্মীপুর থেকে এসএমএস করেছেন। আরিয়ান আমাদের এসএমএস করেছেন। এসএমএস করেছেন ইথিকা। এছাড়াও এসএমএস করেছেন আ আ আয়েশা, এসএমএস করেছেন আমাদেরকে নাহিদ, মিল্টন, আ আ তাহিয়া সহ আরো অনেকে। আপনি যদি এসএমএস করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। এবং আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে এবং তার কাছ থেকে জেনে নেব প্রথমেই তার নাম এবং তারপরে চলে যাব সরাসরি তার ঘটনায়। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব আমরা। হাই লিসনার, আমি পল্লব রায়। আমি মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এর সেকেন্ড ইয়ারে। তো আমি আজ
আপনাদের সাথে যে ঘটনাটা শেয়ার করব সেটা অ্যাকচুয়ালি আমার বাবার সাথে ঘটেছে। বলা যায় আমার বাবা এই ঘটনার একজন প্রত্যক্ষদর্শী। তো এই ঘটনাটা ঘটেছে ১৯৭১ সালে বেশ আর একটু জোরে বলতে হবে, হ্যাঁ? ও এই ঘটনাটা ঘটেছে ১৯৭১ সালের বেশ কয়েক বছর আগে। আমার বাবা তখন ক্লাস 5 কি 6 এর স্টুডেন্ট ছিলেন। তো সেই সময় আমাদের দেশের গ্রামে চিকিৎসা ব্যবস্থাই বলেন বা অন্যান্য টেকনোলজি ব্যবস্থাই বলেন এতটা উন্নত ছিল না। যার কারণে তখন মানুষজন তাদের রোগবালাই বা কোনো ধরনের সমস্যা হলে কবিরাজ বা গুণিন এদের শরণাপন্ন হতো। তো এই কবিরাজ ও গুণিনেরা তখন সাধারণত উম মানুষের আত্মা ব্যবহার করে এই সমস্ত সমস্যার সমাধান করার চেষ্টা করত। তো রাসেল ভাই, আগেই একটু বলে রাখি যে আমাদের হিন্দু ধর্মে কিছু শাস্ত্রে বলা রয়েছে যে, যে সমস্ত মানুষেরা অনেক কষ্ট পেয়ে বা অপঘাতে বা আপনার আত্মহত্যা করে মারা গেছে, সেই সমস্ত মানুষের আত্মা সাধারণত পৃথিবী থেকে সরে যেতে চায় না। তারা পৃথিবীতেই ঘোরাফেরা করে এবং কোনো সুযোগ পেলেই সাধারণত মানুষের ক্ষতি করার চেষ্টা করে। তো এই সমস্ত আত্মাগুলোকেই সাধারণত কবিরাজরা তাদের নিজেদের কন্ট্রোলে নিয়ে আসে এবং নিজেদের কন্ট্রোলে নিয়ে এসে তাদেরকে মানুষের কল্যাণের কাজে ব্যবহার করার জন্য সাধারণত ইউজ করে। তো রাসেল ভাই এই ধরনের আমরা একটা ঘটনায় যাব, হ্যাঁ? হুম, হুম। হুম। তো আমার বাবার যে পিসি ছিলেন তার খুব অল্প বয়সে বিয়ে হয়েছিল। তো বিয়ের কিছুদিনের মধ্যেই তার স্বামী মারা যায়। তো তখনকার দিনে যারা বাল্য বিধবা হতো তাদেরকে সমাজ তেমনভাবে একসেপ্ট করত না। তো সেই কারণে আ কোর্ট আমার বাবার পিসির শ্বশুর বাসায় যে সমস্ত লোকেরা আছে তারা আমার বাবার পিসিকে আমাদের গ্রামের বাসায় এনে রাখে এবং তার ভরণ-পোষণের জন্য সেই সময় তৎকালীন আমলে ১ ঘটি রূপার পয়সা দিয়ে যায় যাতে করে সে তার ভরণ-পোষণের কাজে এটা ব্যবহার করতে পারে। বাট আমার পিসি একটু কৃপণ টাইপের ছিলেন। তো তিনি কখনোই এই পয়সাগুলো নিজের জন্য খরচ করেননি। বরঞ্চ তিনি এটা এমন জায়গায় লুকিয়ে রাখেন এবং মারা যাওয়ার সময় এটা কাউকেই বলে যাননি। তো না বলে যাওয়ার কারণে তিনি যখন মারা যান তখন আমার যে দাদু ছিলেন, তো সেই দাদু একজন কবিরাজের শরণাপন্ন হন এবং তাকে এই ধরনের সমস্যার কথা বলেন যে, "তুমি কি আমাকে এটা খুঁজে বার করে দিতে পারবা?" তো সেই কবিরাজ বলে যে, "আমার কাছে যে সমস্ত আত্মা রয়েছে, সে সমস্ত আত্মার সাহায্যে আমি চেষ্টা করে দেখতে পারি। তবে আমি এক্সাক্ট পারবো কিনা সেটা ঠিক আপনাকে কথা দিতে পারছি না। তবে সে সামনের যে পূর্ণিমা তিথি আছে, সে পূর্ণিমা তিথির কথা উল্লেখ করে বলে যে, এই দিন আমি আপনার বাসায় যাবো, আপনি সবকিছু ব্যবস্থা করেন।" তো নেক্সট যে পূর্ণিমা তিথি আছে, সেই পূর্ণিমা তিথিতে সেই কবিরাজ আমাদের গ্রামের বাসায় আসেন এবং গ্রামের বাসাতে যে বৈঠকখানা ছিল সেই বৈঠকখানাতে তখন আমার বাবা, কাকা, জেঠুসহ বা গ্রামের অন্য যে সমস্ত বয়োজ্যেষ্ঠ ব্যক্তি ছিলেন তারা অনেকেই সেখানে উপস্থিত ছিলেন। তো কবিরাজ আমাদের বৈঠকখানার ভেতরে প্রবেশ করে ১ম এ লোহার একটা দণ্ড দিয়ে একটা সার্কেল দাগান। তো তিনি সেই সার্কেলের ভিতরে ধ্যানের মতো করে বসে পড়েন এবং তার যে থলে ছিল সেই থলে থেকে একটা কঙ্কালের মাথা এবং তার বুকের একটা হাড় বের করে নিয়ে আসেন। তারপর সেই কঙ্কালের মাথাটাকে মাটির উপর রেখে সে হাতটা তার চারপাশে ঘুরাতে থাকেন এবং মন্ত্র আবৃত্তি করতে থাকেন। তো এভাবে তো রাসেল ভাই সেই সময় আবহাওয়াটা চমৎকার ছিল যে ঝড় বৃষ্টি এই ধরনের হওয়ার সম্ভাবনা খুবই কম ছিল। তো হঠাৎ করে দেখা গেল যে বৈঠকখানার যে চাল রয়েছে সেই চালে মাটির ঢেলা বা টুকরা যেটা বলে, মাটির টুকরা প্রচন্ড বেগে পড়তে লাগলো। এমনভাবে পড়তে লাগলো তো মনে হচ্ছে যেন বৃষ্টি পড়ছে এবং চালটা যেন এখনই ভেঙে পড়বে। তো এভাবে কিছুক্ষণ চলার পর হঠাৎ এটা থেমে গেল এবং ঘরের ভেতরে যারা ছিল, ঘরের ভেতরটা টোটালি অন্ধকার ছিল। তো ঘরের ভেতরে যারা ছিল তারা দেখলো যে বাইরে একটা ছায়ামূর্তি এসে দাঁড়িয়েছে এবং এই ছায়ামূর্তিটা সাদা ছায়ামূর্তি। এই সাদা ছায়ামূর্তিটার আকৃতি একজন মানুষের মতো। তো এটা মাটি থেকে বেশ খানিকটা উপরে এবং এটা আ ভেসে ঠিক হেঁটে বলব না, ভেসে এটা রুমের ভেতরে প্রবেশ করে এবং সেই যে কবিরাজ যে মন্ত্র বলছিল, সেই কবিরাজকে ১ম এই মারধর করা শুরু করে। তো ১ম এ মারধর করার কিছুক্ষণ পর সে বলে যে, "বল কেন ডেকেছিস?" তখন সেই কবিরাজ বলে যে, "এই দেখো, এই যে এই পরিবারের একটা ঘটি ভর্তি
রূপার পয়সা হারিয়ে গিয়েছে। তোমাকে এটা খুঁজে বের করতে হবে। তখন সে বলে যে এই বাসার একটা নির্দিষ্ট ঘর বলে সেই ঘরের উত্তর-পূর্ব কোণে ১ হাত মাটি খুললেই সেই ঘড়িটা পাওয়া যাবে। তো এই বলার পর যে কবিরাজটা তখন সেই আত্মাকে চলে যেতে বলল। তো আত্মা বলছে যে, "আমি তো এখন যাব না। তুমি সময় নাই, অসময় নাই আমাকে ডেকে পাঠাও। আজকে আমি তোমাকে ক্ষতি করে তোমার আত্মাকে আমার সাথেই নিয়ে যাব।" তো কবিরাজের হয়তো এই ব্যাপারটা আগে থেকেই এক্সপেরিয়েন্স ছিল। কিন্তু সেই সমস্ত সেই সময় ঘরের ভিতরে যারা উপস্থিত ছিল, বিশেষ করে আমার এক ও জেঠু হয়, তিনি করেন কি মানে ভয়ের বশেই হোক আর যে কারণেই হোক তিনি তার কাছে থাকা একটা দিয়াশলাই হঠাৎ করে জ্বালিয়ে ফেলেন। আর এই কারণেই তখন মানে একটা ভয়াবহ ঘটনা ঘটলো যে তখন সবাই দেখলো যে সেই ছায়ামূর্তিটা প্রচন্ড বেগে সেই আমার জেঠুর দিকে তেড়ে আসে এবং তার ২ হাত দিয়ে তাকে একটা আছাড় মারে। তো সবকিছু যখন পরিস্থিতির বাইরে চলে যেতে লাগলো, তখন সেই কবিরাজটা তার মানে বুকের হাড়টা দিয়ে সেই কঙ্কালের মাথাটাতে প্রচন্ড জোরে, জোরে যখন বাড়ি মারতে লাগলো। তো এভাবে যখন কয়েকবার বাড়ি মারার পরে সে আত্মাটা তখন বলতে লাগলো যে, "ঠিক আছে আমি এখন চলে যাবো।" তো বলল যে, "আচ্ছা ঠিক আছে তুমি চলে যাবে। তবে তুমি চলে যাওয়ার আগে অবশ্যই একটা নিদর্শন রেখে যাবে যে আসলেই তুমি চলে গেছো।" তো সে তখন somehow আমাদের যে বৈঠকখানার পাশে কয়েকটা আমের গাছ ছিল, সেই আম গাছের একটা ডাল ভেঙে রেখে সে চলে যায়। তো পরবর্তীতে তাকে কবিরাজকে যখন জিজ্ঞাসা করা হয় যে আসলে এই আত্মাটা কিসের ছিল? তখন কবিরাজ বলেন যে এই আত্মাটা আসলে একজন মানে নিরাপত্তা টাইপের সিকিউরিটি কর্মকর্তার ছিল। তো তিনি একদিন অন ডিউটির সময় এক দল ডাকাতের কবলে পড়েন এবং সেই ডাকাতেরা তাকে মানে ডাকাতদের যে রামদা থাকে সেই রামদাতে তার ঘাড়ে একটা কোপ দেয়। এই কোপ দেওয়ার কারণে তিনি প্রচন্ড ব্লিডিং হতে থাকে এবং তিনি সেখানেই মারা যান। তো ডাকাতেরা তাকে যথাযথ সংস্কার না করে শুধুমাত্র একটু মাটি খুঁড়েই তাকে মানে কবর দিয়ে দেয় এবং তারপর থেকে তার যে আত্মাটা সেখান থেকে বের হয়, সেই আত্মাটা মানুষের বিভিন্ন ধরনের ক্ষতি করে বেড়াতে লাগছিল। তো সেই কবিরাজটা এই আত্মাটার খোঁজ পান এবং সেই কবর থেকে তার মাথা এবং বুকের হাড়টা বের করে নিয়ে আসে। বিভিন্ন ধরনের মন্ত্রতন্ত্র যে সমস্ত ছিল, সে সমস্ত মন্ত্রের মাধ্যমে তাকে কন্ট্রোল করেন এবং সে কন্ট্রোল করার পর থেকেই সে কবিরাজের বাধ্যগত হয়। এই ছিল রাস্তা ভাই আমার ঘটনা। সবাইকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের ঘড়িতে সময় রাত ১টা বেজে ৩৬ মিনিট। শুনছেন সবসময় রেডিও ফুর্তি চলছে। ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আমি রাসেল আছি সাথে এবং একটার পর একটা আপনাদের এসএমএস পাচ্ছি। সেই এসএমএস গুলো নিয়ে ফিরে আসবো। আর যারা এইমাত্র জয়েন করলেন বা যারা এসএমএস করার নিয়ম জানেন না, তাদেরকে এসএমএস করার নিয়মটি বলে দেই। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FOORTI ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর আমরা চাইবো আপনাদের কাছ থেকে আপনারা অনেকেই আজকে ১ম দিকের যে ঘটনাগুলো বিশেষ করে সেই ঘটনাগুলোর অনেক বেশি প্রশংসা করেছেন। একটার পর অসংখ্য এসএমএস পেয়েছি এবং সেই এসএমএস গুলো ভর্তি ছিল শুধুমাত্র প্রশংসা। তো আমরা চাই যে প্রত্যেক সপ্তাহে আপনাদেরকে এইরকম ধরনের ভয়াবহ ঘটনা উপহার দিতে। সেটা শুধুমাত্র পারেন আপনারা যদি আপনাদের সাথে ঘটে থাকে সেই ঘটনাগুলো। আমি অনেকের কাছেই শুনেছি, আবারও বলছি যে অনেকের কাছে অনেক দারুণ, দারুণ সব ঘটনা রয়েছে। কিন্তু অনেকে লিখতে চান না বা অনেকে আসতে চান না। আরে ভাই এসে দেখেন না। সো আপনারা যারা যাদের কাছে এরকম ঘটনা রয়েছে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের ইমেইল অ্যাড্রেসটা হচ্ছে bhutfm@radiofurti.fm which is BHWTFM@radiofurti.fm। এখানে আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনের জানা সেরা ঘটনাটি আমাদের কাছে লিখে পাঠিয়ে দিন। আর সেই সাথে আপনি উল্লেখ করুন যে এই ঘটনাটি আপনি এসে শোনাতে চান নাকি আপনি চান যে আমরা এই ঘটনাটি পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে বলব যে আপনারা অডিও ক্লিপ পাঠাতে পারেন। আপনাদের যে জীবনে জানা সেরা ঘটনাটি মোবাইল ফোন দিয়ে রেকর্ড করে সেই ঘটনাটি আমাদের কাছে পাঠিয়ে দিতে পারেন এবং সেই ঘটনাটি আমরা অবশ্যই যদি সিলেক্টেড হয় তাহলে ডেফিনিটলি আমরা সেই ফাইলটি অবশ্যই প্লে করব। আমাদের ছোট্ট একটা ব্রেক নিতে হবে এবং ব্রেকের পরে আমরা আবারও ফিরে আসবো। আমাদের সাথে থাকুন। স্টে টিউনড টু রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। ফিরে আসছি জাস্ট একটা ব্রেকের পরেই। My Daniel.
শুনছেন সবসময় রেডিও পূর্তি ঘড়িতে সময় রাত ১টা বেজে ৪১ মিনিট। আমি রাসেল আছি সাথে এবং আমাদের অতিথিরা আমাদের সঙ্গে রয়েছেন। আমি দেখতে পাচ্ছি যে অলরেডি আমাদের এসএমএস করেছেন শিবলি এবং রুথি খুলনা থেকে এবং তাদের কাছে অসম লাগছে। রকুন আমাদের এসএমএস করেছেন এবং তিনি বলছেন আজকের কাহিনীগুলো অনেক ভালো। আমাদেরকে নীলতু এসএমএস করেছেন আমাদেরকে হাসান এবং সাইমা নারিন্দা থেকে, আমাদেরকে আদনান মগবাজার থেকে এসএমএস করেছেন। সমর আমাদের এসএমএস করেছেন বিফা। এছাড়াও এসএমএস করেছেন এশা, এসএমএস করেছেন আমাদেরকে ডিজে শরুফ। এছাড়াও আমাদের এসএমএস করেছেন দেখতে পাচ্ছি টিনা, তুষার, হাসান, এছাড়াও শোভন সহ আরো অনেকে দেখতে পাচ্ছি। ত্রিশান এসএমএস করেছেন, মিতু এসএমএস করেছেন মিঠু উত্তরা থেকে, ফয়সাল হোসেন আমাদের এসএমএস করেছেন নড়াইল থেকে। এছাড়াও আমাদের এসএমএস করেছেন দেখতে পাচ্ছি আতিকুল, সাকিব, আপন, সাবরিনা এবং সাবাব। সন্ধি খুলনা থেকে, সুমন এসএমএস করেছেন, জোহান আমাদের এসএমএস করেছেন, সুমন আরিফ চট্টগ্রাম থেকে এসএমএস করেছেন, সাইদ চিটাগং থেকে, এমডি তানভীর এলিফ্যান্ট রোড থেকে। এছাড়াও কবির জিঞ্জিরা থেকে এসএমএস করেছেন, রানী আমাদের এসএমএস করেছেন সুহেল সিলেট থেকে, ইর্তিজা চট্টগ্রাম থেকে এসএমএস করেছেন, আমাদেরকে আইরিন এসএমএস করেছেন গাজীপুর থেকে, সাইদুল ইসলাম সিলেট থেকে, রুম্পা আমাদের এসএমএস করেছেন, জাহিদ কুমিল্লা থেকে এসএমএস করেছেন এবং সবার কাছেই বলছেন যে যে ঘটনাটা এবং যে কথাটা সেটা হচ্ছে যে সবার কাছে আজকের এই ঘটনাটা আজকের যে ঘটনাগুলো রয়েছে সেই ঘটনাগুলো অনেক অনেক বেশি ভালো লাগছে। যাই হোক, আমাদের সাথে রয়েছেন আমাদের পরবর্তী অতিথি যিনি এইমাত্র আমাদের সাথে জয়েন করলেন এবং তার ঘটনাটা আমরা শুনবো। আর প্রথমে জানতে চাইবো তার নাম এবং তারপরে আপনি প্লিজ আপনার ঘটনাটা শুরু করবেন। শুধু আপনার নামটা একটু শুনে নিই। ডিয়ার লিসেনার্স, আসসালামু আলাইকুম। আমি ফারুক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিনল থেকে এসেছি। আমি ৩য় বর্ষে শিক্ষা গবেষণা করছি। আমি আজকে আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করব সেটি হচ্ছে আমার মায়ের নিজের এক্সপেরিয়েন্স করা ঘটনা এবং আমি বেশ কিছু ঘটনার সাথে তার এক্সপেরিয়েন্স ছিলাম। তো আমার নানার এলাকাটা যে জায়গাটাতে ছিল, অ্যাকচুয়ালি এটা গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার বামনডাঙ্গা ইউনিয়নে ঘটে ঘটনাটি। তো আমার মা যখন হচ্ছে সেই আমার নানার এলাকায় চলে যায়, এর পরবর্তীতে যে ঘটনাটা ঘটে, যে আমার নানার বাসার পাশেই একটা পুকুর ছিল। তো এই পুকুরটাতে প্রায় সময় দেখা যেত যে বিভিন্ন ধরনের ঘটনা ঘটতো এবং অনেকেই এক্সপেরিয়েন্স করেছে। প্লাস আমি প্লাস অনেকেই এই ঘটনার সাথে জড়িত ছিল। তো প্রায় সময় দেখা যেত যে পুকুরটা থেকে বিভিন্ন ধরনের আওয়াজ পাওয়া যেত। তো আমার মার সাথে যেহেতু জিনের কিছু প্রকোপ ছিল, সেক্ষেত্রে পরবর্তী সময় দেখা যেত যে সেই দুষ্ট জিনটা অনেক ক্ষেত্রে মাকে ডিস্টার্ব করার চেষ্টা করতো সেই পুকুরের বিভিন্ন ধরনের আকৃতি ধারণ করার মধ্য দিয়ে। তো যে রাসেল ভাই, যে ঘটনাটা ঘটে, দেখা যেত যে আমি এগুলো আমার রুমমেটদের সাথে শেয়ার করি। তারা আমাকে ইন্সপায়ার করে বিভিন্নভাবে, আমার ফ্রেন্ডরা। তো আমি হচ্ছে আমার মা, যে ঘটনাটা ঘটেছিল, আ সেই দিন হচ্ছে আমার মাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তো অনেক জায়গাতে, বিভিন্ন জায়গা থেকে তাকে খোঁজা হচ্ছে, অনেকেই খুঁজছে। কিন্তু কোথাও তাকে পাওয়া যাচ্ছিল না। তো এমতো অবস্থায় আমরা সবাই চিন্তিত, ভীষণ চিন্তিত যে আমার মাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। তো এমত অবস্থায় আমরা যখন সবাই চিন্তিত হয়ে পড়েছি, তো আমরা আ আ আমার বাবা সহ অনেকেই খুঁজছিলাম। তো বাবা গিয়ে ১ম এ হচ্ছে বিভিন্ন জায়গায় খুঁজছিল এবং তার সাথে সেই that time একটা আ আ লাইট থাকে এবং তিনি গিয়ে সেই লাইটটা বিভিন্ন জায়গায় শো করার চেষ্টা করে এবং উনি যখন শো করাচ্ছিলেন, আ উনি কোনো কিছু দেখতে পাচ্ছিলেন না বিভিন্ন জায়গা থেকে। কিন্তু উনি যখন পুকুর পাড়ে চলে যান, ঠিক মিন টাইম পুকুর পাড়ে গিয়ে উনি হঠাৎ একটা শব্দ শুনতে পান। দেখেন যে পুকুর পাড়ে পাশেই একটা জায়গায় আ বা ভীষণ শব্দ হচ্ছে। যেন কেউ ভাসছে একবার, একবার ডুবছে। তো উনি ১ম এ ব্যাপারটা খেয়াল করেন না এবং পরবর্তী সময়ে দেখা যায় যে উনি আস্তে, আস্তে এটাকে দেখার চেষ্টা করেন এবং এক পর্যায়ে গিয়ে দেখা যায় যে উনি লাইট যখন সুইচ অন করেছেন, ঠিক সেই টাইমে উনি দেখতে পাচ্ছেন যে পুকুরের মধ্যখানে আ কে যেন ডুবছে আর উঠছে। উনি ভালো করে দেখার চেষ্টা করেন। ঠিক সেই মুহূর্তেই আ আ আমার বাবা দেখতে পান যে মা আসলে পুকুরের মাঝখানে উঠছে আর ডুবছেন। উনি আসলে ১ম এ চমকে যান এবং সবাইকে খবরটা পৌঁছে দেন এবং পরবর্তী সময়ে সবাই যখন অনেকেই চলে আসে পুকুর পাড়ে, আ তার পরবর্তী রাসেল ভাই, যে ঘটনাটা ঘটে, আমার বাবা পুরো নেমে যায়। আ উনি নেমে গিয়ে মাকে আনার চেষ্টা করে। যখন উনি আনছিলেন, আ মা আসতেছিল না, কিন্তু উনি অনেক ট্রাই করতেছিলেন সেই টাইমটাতে। তো দ্যাটস হোয়াই বাবা অনেক চেষ্টা করে মাকে উপরে নিয়ে আসে। কিন্তু মার হাতে সেই টাইমে যে বিষয়টা ঘটেছিল, যে উনার হাতে একটা পাতিল ছিল।
এবং ওই পাতিল ভর্তি কিছু পয়সা ছিল এবং সেই পয়সাগুলো অনেকেই আমরা জানি যে পুরাতন কিছু পয়সা থাকে যেগুলো অনেকে আমরা চিনতে পারি না। অনেক পুরাতন পয়সা। তো উনি সেই পয়সাগুলোকে পরবর্তী সময়ে আমরা দেখি যে ওগুলো বিভিন্নভাবে পুঁতে রাখা হয়। এবং এই ঘটনার পরবর্তী সময়ে দেখা যায় যে বেশ কিছুদিন পর মা যে ঘরে থাকেন, শোবার ঘরের ঠিক সোজা বরাবর পুকুর পর্যন্ত একটা লাইন তৈরি হতে থাকে এবং এই লাইনটা আস্তে, আস্তে ধীরে যখন বাড়তে থাকে আমরা ১ম দিকে এটাকে তেমন একটা কেয়ার করছিলাম না। আমরা ভাবছিলাম যে স্বাভাবিকভাবে হয়তোবা কোনো পোকামাকড় অথবা কোনো ইঁদুর এই ধরনের গর্ত করে থাকবে। তো রাসেল ভাই, যে ঘটনাটা ঘটে আস্তে, আস্তে এই মাটিগুলো উপরে উঠতে থাকে, আস্তে, আস্তে বড় হতে থাকে। এই লাইনটা জাস্ট রোড আইল্যান্ডের মতো। তো এক পর্যায়ে গিয়ে দেখা যায় যে মা যে ঘরে থাকে সেই ঘরের মেঝে বরাবর বড় একটা পাতিলের আকৃতি ধারণ করে এবং সেই মুহূর্তে বিভিন্ন সময় দেখা যেত যে আমার মা যেটা এক্সপেরিয়েন্স করেছেন যে উনি বিভিন্ন সময় দেখতো যে ওই পাতিলের যে মাটিটা উঁচু হচ্ছিল ঠিক সেই মুহূর্তে সেই জায়গাতে অনেক সময় একটা বিষাক্ত সাপ বসে থাকতো এবং উনি প্রায় সময় ওটা দেখতেন কিন্তু অন্য কেউ এটা দেখতো না। তো এভাবে কিছুদিন যাওয়ার পর দেখা যেত যে যে লাইনটা তৈরি হচ্ছে রোড আইল্যান্ড, এটা অনেক বড় হয়ে গেছে এবং স্বাভাবিক চলাফেরাকে অনেকটা বাধাগ্রস্ত করছে। তো এক পর্যায়ে এটা নিয়ে অনেকে দুশ্চিন্তা শুরু করে, অনেকে আবার এটাকে স্বাভাবিকভাবে নিতে থাকে। কিন্তু আমাদের এলাকায় যে ঘটনাটা ঘটেছিল যে অনেকেই দেখা যেত যে ওইটাতে পড়ে গিয়ে অনেকে হোঁচট খেত। এই ধরনের ঘটনা ঘটতো। এক ছেলে হোঁচট পড়েছিল কিন্তু অনেকদিন পর্যন্ত বিছানায় কাতর হয়ে এসে পড়েছিল। তো পরবর্তী সময়ে এই যখন হাঁড়িটা ঠিক আমাদের ঘরের মেঝের মধ্যে অনেক বড় হতে থাকে এবং সেই মুহূর্তে এই হাঁড়িটা নিয়ে সবার জল্পনা-কল্পনা শুরু হতে থাকে। তারপর পরবর্তী সময়ে আমার নানা প্ল্যান করে যে এটাকে খনন করে কিভাবে এটাকে আসলে এই যে ব্যাপারটা কি আসলে প্রকৃত ঘটনাটা জানার জন্য। তো এক পর্যায়ে দেখা যায় যে এইটা খননের ব্যবস্থা করা হয় এবং খনন করে আস্তে, আস্তে খনন করতেছিল এবং সেই টাইমটাতে দেখা যায় যে একটা পিতলের হাঁড়ি, অনেক বড় হাঁড়ি, সেটার ঢাকনা বন্ধ ছিল। তো এইটা যখন অর্ধেক খনন করা হয়ে যায়, সেই টাইমটাতে অনেকে বলে যে এটা রেখে দেন। আসলে এটা অনেক সমস্যা করতে পারে, তো আপনারা রেখে দেন। কিন্তু আমার নানা বলেন, "না, এটাকে রেখে দিলে আরো সমস্যা বেড়ে যেতে পারে। সেক্ষেত্রে আমরা এটাকে উঠায় ফেলতে পারি।" তো that time আসলে আমার নানা এটাকে উঠায় ফেলে। উঠায় যখন বাহিরে রাখছিলেন, ঠিক সেই মুহূর্তে অনেকেই জেনে ফেলে ঘটনাটি। আ আসলে সবাই জড়ো হতে থাকে আস্তে, আস্তে। তো যখন এই হাঁড়িটার ঠিক আ ঢাকনাটা খোলা হচ্ছিল, হঠাৎ করে দেখা যায় যে বিদঘুটে কিছু ধোঁয়া বের হচ্ছিল এবং এই ধোঁয়াগুলা এতটাই অসহ্যকর ছিল যে অনেকেই ১ম দিকে এটা সহ্য করতে পারছিলেন না এবং ভয় পাচ্ছিলেন। প্রচন্ড পরিমাণে ভয়ে অনেকে সেখান থেকে চলে যায়। অনেকেই এটা সহ্য করতে পারে না। আমরা জানি যে অনেকেই এটা এক্সপেরিয়েন্স করতে পারে না। তো সেক্ষেত্রে যখন ধোঁয়া বের হচ্ছিল তখন আমরা অনেকেই কিছু সাহসী লোক আছে তারা দেখতে পেলেন যে ওখানে অসংখ্য পয়সা, ঐরকম অচেনা কিছুক্ষণ আগেই আমি রাসেল ভাই বলেছি যে কিছু পয়সার কথা যেগুলো অনেক পুরাতন। তো এই পয়সাগুলা ওখানে একদম পরিপূর্ণ একটা পাতিলে ভরা। তো একজন লোক আমাদের এলাকার এই সবাই যখন নিস্তব্ধ, একদম স্তব্ধ, ঠিক সেই মুহূর্তে ঠিক একজন লোক সাহস করে ওটার সামনে এগিয়ে যায় এবং যখন সামনে যায় গিয়ে উনি হাত প্রবেশ করান। হাত প্রবেশ করার সাথে, সাথে উনি প্রকট জোরে একটা চিৎকার দেন। ঠিক সেই মুহূর্তে অনেকেই প্রচন্ড পরিমাণে অবাক হয়ে যায় যে লোকটা অলরেডি সেন্সলেস হয়ে গেছে এবং আমরা লক্ষ্য করি যে লোকটি যে জায়গায় পড়ে আছে তার ঠিক হাতের আঙ্গুলগুলোর দিকে আমরা লক্ষ্য করি, দেখি আঙ্গুলগুলো সব গলে একদম পুরা নষ্ট হয়ে গেছে। তো সেই মুহূর্তটাতে আসলে সবাই নির্বাক। কেউ কোনো কথা বলতে পারছিলেন না। তো একদমই ঘটনাটা ছিল আমার নানার বাড়ির ঘটনা। তো পরবর্তী সময়ে দেখা যায় যে ওই পাতিলটা আর কেউ স্পর্শ করেনি এবং ওইটা দ্রুত আ আ বিভিন্নভাবে কন্ট্রোল করে ওইটাকে পুঁতে রাখার ব্যবস্থা করা হয়। রাসেল ভাই, এই ছিল আমার ঘটনা। অনেক ধন্য